দেখো, রেলওয়ে রিক্রুটমেন্ট 2024 হয়েছে 2025 পরীক্ষাটা 6/6/2025। যদিও গ্র্যাজুয়েট লেভেল, কিন্তু এমন কোনো কঠিন না। ক্লার্কশিপ যারা দেওয়া তাদেরও কাজে লাগবে। 9টার সময়, 9টার থেকে 10:30 ফার্স্ট শিফট। ঠিক আছে, চলো এবার কোশ্চেনগুলো দেখে নিই। তো আমি কোশ্চেনগুলো করে রাখছি যাতে কম সময়ের মধ্যে হয়ে যায়। এখানে কি বলছে দেখো, দ্য সাইড, এটা ভুলে যাও, এই কথাটার দিকে খেয়াল করো। দ্য সাইড অফ রাইট অ্যাঙ্গেল মানে সমকোণী একটা ত্রিভুজ যার বাহুগুলো বলে দিল x-13, x-26 আর বলল x। তিনটা বাহু আমিও সেটা লিখে নিলাম। x সব থেকে বড়, তারপরে ধরলাম x-13 আর তারপরে ধরে নিলাম x-26। ঠিক বলো? হ্যাঁ ঠিক। তাহলে দেখো 3, 4, 5 আমাদের হচ্ছে পাইথাগোরাস ট্রিপলেট আছে। এখানে ডিফারেন্স দেখো 1, বলবা হ্যাঁ 1। 3 3 9, 4 4 16, 5 5 25 পাইথাগোরাস ট্রিপলেট। সুতরাং আমি যদি সবার মধ্যে 13 দিয়ে গুণ করি, যেহেতু 13 ডিফারেন্স দেখতেছি, এক্সের থেকে দেখো 26-এর থেকে যদি 13 যোগ করো তাহলে x-13, x-13 সাথে যদি 26 যোগ করো, x-26-এর থেকে যদি 13 যোগ করো তাহলে হয় x-13, কারণ হচ্ছে 26 বড়। তার থেকে যখন আবার +13 যোগ করতেছো তুমি, তখন হয়ে যাচ্ছে x। তাহলে ডিফারেন্সটা বুঝি সবার এক। তাহলে এইখানে যদি 13 দিয়ে গুণ করো তাহলে 13 দিয়ে 3 13 39, 4 13 52, 5 13 65। এরও ডিফারেন্স তোমার সেই 13 করেই হলো। ডিফারেন্স এই যে লিখে দিচ্ছি 13 করেই হলো। তুমি ত্রিভুজের ক্ষেত্রফল জানো হাফ ভূমি ইন্টু উচ্চতা। এবার তো 39 আর 52 তুমি পাই গেছো, সেটাই লেখা আছে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ ভূমি ইন্টু উচ্চতা। 2 দিয়ে ভাগ করলে 26, 26কে 39 দিয়ে গুণ করবা। দেখো 26 দিয়ে 6 নং 54, লাস্টে একটারই মধ্যে 4 আসে। ঠিক আছে, একটার মধ্যে 4 ছিল। তো চলো 1 নম্বরটা তো হয়ে গেল। এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলছে। 2 নম্বর কোশ্চেনটা বলছে যে ট্যান থিটা সমান সমান বলেছে তোমাকে মানটা এত, দেন ভ্যালু বা এভিলেন্ট একই কথা, এত মান কত। এইখানে আমরা দেখতেছি a প্লাস বি, a মাইনাস বির ফর্মুলা, যেটা নাকি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে লেখা যায়। আমি নিচেও লিখে দিচ্ছি তোমাকে। এইটাও a প্লাস বি, a মাইনাস বি, a প্লাস বি, a মাইনাস বি। তাহলে a প্লাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এই জন্য লিখলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইখানেও লিখলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখা যাচ্ছে তো? আগে তোমাদের এইটা ট্রিপলেট দিয়ে রাখি, পরে ওইটাকে দেখা যাচ্ছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, সেই লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লিখলাম। এখানে ছিল শুধু কট, লিখে দিলাম 1/cot। একই কথা, কটটা নিচেই ছিল 1/cot। এটা টি কিন্তু। আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ার। আচ্ছা আমরা সূত্র জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে যদি সাইন স্কোয়ার রেখে দাও তাহলে কি হচ্ছে তুমি দেখো নিজে, 1 মাইনাস কস স্কোয়ার। আবার যখন কস স্কোয়ার রেখে দিবা ওই পাশে গেলে তুমি জানোই 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে 1 মাইনাস কস স্কোয়ারের জায়গায় লিখবো কত, 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় লিখছি কস স্কোয়ার, আর 1 মাইনাস কস স্কোয়ারের জায়গায় লিখলাম সাইন স্কোয়ার। কস বাই সাইন সমান সমান জানো কট। কেমন? ট্যান মানে লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই হচ্ছে বেস। আচ্ছা তাহলে কি আলটিমেট রেজাল্ট হলো, কস বাই সাইন মানে কট। দেখো তোমরা জানতা সাইন বাই কস মানে ট্যান। কেন? সাইনের মান লম্ব, আচ্ছা এটাকে তোমাদের ইংরেজিতেই বলি, আচ্ছা বাংলায় বলি চলো, লম্ব বাই অতিভুজ, আর এইটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। অতিভুজ অতিভুজ কাটা, লম্ব বাই ভূমি ট্যান।
এইটা যেহেতু তার উল্টায় লেখা আছে কস বাই সাইন, তার মানে কি এইটা উপরে থাকতো ভূমি বাই অতিভুজ, আর এইখানে নিচে থাকতো লম্ব বাই অতিভুজ, অতিভুজ অতিভুজ কাটা ভূমি বাই লম্ব, তার মানে কি কট। ট্যানের উল্টাটাই হচ্ছে কট। ট্যান যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর লম্ব বাই ভূমি হয় তাহলে কট হবে ভূমি বাই লম্ব, তাহলে সেই উত্তরটাই লেখা হচ্ছে, সেইটাই লেখা হচ্ছে কট। তার উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দেওয়া দিয়ে দিয়েছি, এর উপরে স্কোয়ার আছে এর স্কোয়ার আছে, কট স্কোয়ার হচ্ছে। কস বাই সাইন মান হচ্ছে কট, হ্যাঁ কট স্কোয়ার লিখছি। আর এইখানে ছিল 1/কট, এই 1/কটের সাথে কট স্কোয়ার ভাগ গেছে, দুইটা কট, এই দেখো ওই স্কোয়ারের সাথে যদি এ ভাগ দাও তাহলে তো একটাই হবে, তাহলে শুধু কট। কট মানে কি ভূমি বাই লম্ব, এই যে ভূমি এই যে লম্ব, উপরে 8 নিচে 7, এটাও নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে আমি করাইতেও দিচ্ছি, শুধু জাস্ট বলে যাচ্ছি। কি বলছে দেখো, 24 is subtracted from 3 times an unknown number। বলছে 24 সাবস্ট্রাক্টেড করা মানে বিয়োগ করলে ফ্রম 3 times an unknown number, 3 গুণ, 3 টাইমস মানে হচ্ছে 3 গুণ আননোন নম্বর। তাহলে লেট ধরে নিলাম আননোন নম্বরটা এক্স, তাহলে এর 3 গুণ মানে 3x, তার সাথে 24 বিয়োগ করলে ইকুয়াল এইটা হয়। বলছে দেখো আননোন নম্বর দ্য ডিফারেন্স মানে পার্থক্য, এই যে মাইনাস করলে এইটা। সব ম্যাথমেটিক্স একটা ইকুয়েশন বারবার থাকে, তোমাকে দেখাবো কতবার সমান সমান কথাটা বারবার ইউজ কীভাবে করবা। সব অঙ্ক একটা সমান সমান বেশিরভাগ থাকে, 80% 70% অঙ্ক একটা সমান সমান লেখার কায়দা দেয়। লিখলা এই -24 এই পাশে গেলে প্লাস হবে 3x, 8 4 12 2, এ দেখো 8 4 12 2, 5 2 7 8, 3 দিয়ে কাটাকাটি করলে 3 নং 27, 1 থাকলো 3 4 12, হয়ে গেল তোমার 94। এখানে তো এমন কিছু ব্যাপার নাই বলার মতো। এইখানে কি বলছো, দ্য সাইড অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আর, মানে আয়তকার একটা আয়তাকৃতি একটা মাঠ ফিল্ড, যার লেন্থ অ্যান্ড ব্রেথ বলে দিল তোমাকে, এত মিটার অ্যান্ড এত মিটার, লং হচ্ছে এত বাই এত, একটা মাঠের দৈর্ঘ্যপ্রস্থ বলে দিল। তুমি জানো রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে এই দুটাই গুণ হয়। বলছে ইটস এরিয়া আর ইকুয়াল, আবার ইকুয়াল টু দ্য এরিয়া অফ দ্য সার্কুলার ফিল্ড, আবার ইকুয়াল। এইটার তো সূত্র এখনই বললাম। আর সার্কুলারের বৃত্তের যে আছে বা সার্কেলের এরিয়া কি পাই আর স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি ইকুয়াল, আর লিখতে পারি যে লিখছি পাই আর স্কোয়ার ইকুয়াল এই যে রেক্ট্যাঙ্গেল এরিয়া। অ্যাকর্ডিং টু কোশ্চেন এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইকুয়াল এরিয়া অফ সার্কেল, সেইটাই এখানে লেখা হয়েছে। এই আর স্কোয়ার রেখে দিছ 22, দেখো এইখান থেকে তুমি কাটিয়ে দিতে পারতা 22 দিয়ে, 7 22 কত হয় তুমি বলতা, 7 22 হয় 154, আর স্কোয়ার রেখে দিতা, এই 7 ভাগটা এই পাশে যায় বসতো, গুণ 7 হইতো। যখন বর্গমূল তুলে দেব তখন তো এইটা উঠে যাবে, তাহলে আর সমান সমান তোমার কাছে কি ভ্যালু আসবে, এইটাকে যখনই তুমি বর্গমূল করছো তাহলে আর এর ভ্যালু কি আসবে, 2টা 7-এর বদলে একটা 7, আর 169 বদলে একটা 13। তাহলে আমরা এইখানে লিখতেই পারি যে, ব্যাপারটা বুঝে গেছো। কোনো কোনো সময় কোনো জিনিস হয়তো পরে নাই, ওটা তোমরা বুঝে নিবা। এখানে তো আমি লিখে দিচ্ছি এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এরিয়া অফ সার্কেল, ঠিক আছে। 2টা 7-এর বদলে একটা 7, 13 তরং 169, 7 তরং 91। চাইছে আমার কাছে সার্কামফারেন্স মানে পরিধি বা পরিসীমা কার, সার্কেলের। হোয়াট ইজ দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল ফিল্ড, সূত্র কি 2 পাই আর, 2 পাই আর, আর এর মান তো এখনই পাই গেলা তুমি, এই যে 2 পাই আর এর মান 91, 7 দিয়ে 7 13 91, 22 দুগুণ 44, 44কে 13 দিয়ে গুণ করলে 4 13 52, 2 হাতে থাকলো 5,
4 52 আর 5 57 হয়ে গেল তোমার 572। এটাও নিশ্চয়ই বুঝে গেছো। এইবার কি বলছে দেখো, দেখো এই জায়গাগুলো কিন্তু একটু সময় নেবে, তার কারণ তোমাকে আমি বলি। তুমি জানো এই পাওয়ারটা, এই যে পাওয়ারটা থাকে এইখানে 2 লেখা যায় বা না লেখা সমান কথা। এইটা কি হয়ে যায়, এই হাফ হয়ে যায়। এইটা কি হয়ে যায়, 1/3 হয়ে যায়। এইটা কি হয়ে যায়, 1/4 হয়ে যায়। এইটা কি হয়ে যায়, 1/6 হয়ে যায়। এরকম লেখা মানে তখন এইটা উঠানো যাইতে পারে। তো সেইটাই উঠাইছি, সেইটাই উঠাই গেছি আগে। কিন্তু তাহলে এই যে 1764 লিখছি, হ্যাঁ লিখছি। 729কে তুমি লিখতে পারতা 3-এর উপর 6, এই 6 এই 6 কাটা। 16কে যদি 4 বার গুণ করো এইটা আসবে, এই 4 বাই এই 4, 16 অক্ষে 16। বলবা হ্যাঁ। 42 স্কোয়ার মানে হইল, কিন্তু তুই ভুলে গেছিলাম এইটাকে দিতে। 58 32 ভুলে গেছিলাম, এইটা কিন্তু একটু লাস্টে লিখছি। এই 58 32 হয় হচ্ছে 18-র উপরে কিউব। তাহলে হয় 58 32, আর এই 3 তো যা লেখা যায় 1/3, এই 3 এই 3 কাটা। তাহলে আলটিমেটলি হলো 3 16 42 18 যোগ করবা 79। এটা দেখো, এটা কিচ্ছু করার নেই। এইটা 1764, এটা তো মোটামুটি আয়ত্তে আনতে পারবা, কারণ 1764কে যদি তুমি বর্গমূল করতা তাহলে চলে আসতো। 4 4 আর 16 মারতা, 164। 4-এর ডবল তুমি 8 বসাইতা, 2 বার দিতা, 2 দুগুণ 4, 8 দুগুণ 16। এই জানো এই 2 দিয়ে গুণ করে 2 দুগুণ 4, 8 দুগুণ 16। তাহলে এইটার যে 42 হচ্ছে এটা তো ভাগ পরিত করে। এইটার পদ্ধতিটা ছিল কি, একবার বর্গমূল করো, এইটাকে নিয়ে বর্গমূল করো, এই 65 56 6 2 2 সিঙ্গেল। দেখবা নিয়মটা তো দেখলাই, আসবে দেখবা 200, যাক যাই আসুক, আবার বর্গমূল করবো, মানে একবার বর্গমূল করলা, এগেইন বর্গমূল, এগেইন। এইটা কি হচ্ছে 2, তাই একবার বর্গমূল করলে হচ্ছে, এটা 2 বার বর্গমূল করতে হবে, এই আসি যাবে দেখবা 16। এটা যোগ করে গেলা, সিম্পলিফাই 79 উত্তর বেড়ে গেল। মোটামুটি এটা এখানে বলার কিছু নেই, এটা দেখার বিষয়, আর সময়ের একটু বেশি, মানে বাঁচাই দিছি সময়টা। এইবার তুমি দেখো বলছে একটা রিজনিং কোশ্চেন, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ জয় ল্যাপ পোয়েট। এই যে 3টা ওয়ার্ড দাগ দিয়ে দিছি, কোড কোডেড অ্যাস, একটা হচ্ছে 2, একটা হচ্ছে ডিএল, একটা হচ্ছে ডিএইচ। তাই বলে ভাইবো না জয় হচ্ছে 2 হবে, মানে এটা সঠিকভাবে সাজানো নাই, কিন্তু এই 3টার কোড এখানে আসে। আবার ঠিক পোয়েট, উইন, ইউনিয়ন, এই যে 3টা, এই 3টার কোডও আবার এখানে দেওয়া আছে, 1 2 3। কোনটা কোনটা জানা নাই, কিন্তু দেখো কত রিজনিংটা কত সহজ, ওই জন্য করাইছি। হাউ ইজ পোয়েট কোডেড ইন দ্য গিভেন ল্যাঙ্গুয়েজ। বলছে পোয়েট কোডের ল্যাঙ্গুয়েজটা কি, আগে তো এই ল্যাঙ্গুয়েজগুলোকে বলছে। তাহলে দেখো পোয়েট কথাটা এইখানেও ছিল, পোয়েট কথাটা এইখানেও আছে, এই 1 নম্বর ইকুয়েশনেও ছিল, 2 নম্বরেও পোয়েট কথাটা ছিল। তাহলে কমন কি সংখ্যা ছিল, দেখো এইখানেও ছিল ডিএল, এই দেখো এইখানেও ছিল ডিএল, আর এইখানেও ছিল তোমার কাছে ডিএল। কমন পোয়েট, এখানে ডিএল, কমন পোয়েট, এখানে ডিএল। তোমাকে চাইছি আর পোয়েটের কোডই চাইছিল, কমন, এই যে লিখে দিচ্ছি কমন ডিএল সবার মধ্যে আছে। চলো এবার বলছে ইচ অফ দ্য ডিজিট ইন দ্য নাম্বার এত ইজ অ্যারেঞ্জ ইন দ্য অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং মানে লিখে দিচ্ছি তোমাকে ছোট থেকে বড়। এবার বলছে অ্যাসেন্ডিং অর্ডার, আচ্ছা ফ্রম লেফট টু রাইট, কীভাবে সাজাবা, বা দিক থেকে
ডানে, লেফট টু রাইট, হুইচ অফ দ্য ফলোইং ডিজিট উইল বি ফোর্থ ফর্ম দ্য লেফট। তাহলে কি বললো, আগে ছোট থেকে বড় সাজাইলাম, তাহলে এইটা ছোট থেকে বড় সাজাই দিয়ে নিয়ে দেখলাম 1, তারপরে আসতেছে 2, তারপরে আসতেছে 4, তারপরে আসতেছে 6, তারপরে আসতেছে 7, 8, 9, দেখছি সাজাইছি। এতদিন আর লিখলেও পারতা, কারণ তোমাকে প্রশ্নটা করে বসছিল হুইচ অফ দ্য ফলোইং ডিজিট উইল বি ফোর্থ ফর্ম, 4 নম্বর ফর্মটা, তাও কোন দিক থেকে, লেফট সাইড থেকে। লেফট সাইড থেকে 4 নম্বর 1, 2, 3, 4, 6টাই ছিল, এই 6 উত্তর। ঠিক আছে, এইবার কি বললো দেখো, এ ম্যান হ্যাজ টু কভার এ ডিস্টেন্স এত কিলোমিটার ইন 21 আওয়ার্স, 21 ঘন্টায় একটা ব্যক্তি এত যেতে পারে। ইফ যদি হি কভার্স 2/3 অফ দ্য ডিস্টেন্স ইন, এইটা কিন্তু একটা 5 ছিল, পরবর্তী উঠে নেয়, এইখানে একটা 5 তোমাদের কিন্তু হবে, আমি দিয়ে দিছি, এটা হালকার মধ্যে আসে, 7/5 অফ দ্য টাইম, দেন হোয়াট ডিস্টেন্স ইন দ্য টাইম লেফট। দেখো বললো তুমি 2/3 গেছো কত সময়ে, এইটার 2/3 চলে গেছো এই সময়ের, এই সময়ে, অন দ্য অফ দ্য টাইম মানে কি, এই টাইম 21 ঘন্টার 7/5 ঘন্টায় তুমি গেছো এতর 2/3, এই টোটাল ডিস্টেন্সের 2/3 তুমি গেছো কত সময়ে, এই সময়ের, এই অফ মানে এর বোঝায়, 21 ঘন্টার এত সময়। বলছে দেন তাহলে হোয়াট শুড হিজ স্পিড, তার গতি কত হবে, কভার দ্য রিমেনিং ডিস্টেন্স ইন দ্য টাইম লেফট, মানে রিমেনিং ডিস্টেন্স আর রিমেনিং টাইম, লেফট টাইম মানে হচ্ছে রিমেনিং ডিস্টেন্সে, রিমেনিং টাইমে তুমি গতি চাই বসলো তোমাকে। তাহলে আমি দেখো, তুমি তো তাহলে আমি কি করবো, 2/3 যে আছে, এই যেখানে দেখাইছি তোমাকে আমি, 2/3 মানে হচ্ছে টোটাল এক অংশ, তাহলে 1/3 ডিস্টেন্স হচ্ছে, এটা কি তোমার রিমেনিং ডিস্টেন্স, আর ডিস্টেন্সে রিমেনিং বলেছি কিন্তু, হ্যাঁ রিমেনিং ডিস্টেন্স, আর 1-5 মানে হচ্ছে এটা হচ্ছে রিমেনিং টাইম, অবশিষ্ট সময়। তাহলে টোটাল ডিস্টেন্সের, এটা তো অংশ দিয়ে করছো, এখন তোমার এইটা কাটাকাটি করে বের করে দিতে হবে, এই 387 যা এক অংশ, তা 387 1/3 অংশ মানে 3 দিয়ে 3 × 36, 2 থাকলো 3 × 27, এত কিলোমিটার যাও তুমি কয় ঘন্টায়, 21 ঘন্টার 2/7 রিমেনিং টাইম, 7 দিয়ে 3 × 7 = 21, 3 × 6 কাটাকাটি করে, তাহলে কত হইলো তোমার, বুঝতে পারছো তো, 7 দিয়ে 3 × 7 = 21, 3 × 6, আর এতর 1/3 টাইম তোমার কাছে রিমেনিং পড়ে আছে, রিমেনিং ডিস্টেন্স 3 দিয়ে এটা কাটাকাটি করলে এইটা, তাহলে তুমি 6 ঘন্টায় যাচ্ছ এত, 1 ঘন্টায় যাবা কত ইন কিলোমিটার, 6 ঘন্টায় যাচ্ছ এত, এখানে নিচে লিখতেই পারতা, 6 ঘন্টায় যাও এইখানে লিখতে পারতা, 6 ঘন্টায় তুমি কত যাচ্ছ 129 কিলোমিটার, 1 ঘন্টায় তুমি কত যাবা, তাহলে 6 দিয়ে কাটাকাটি করলে বুঝতেই পারছো। আচ্ছা তুমি এক দিয়ে কাজ করতে পারতা, 3 × 2 = 6, 3 × 4 = 12, 3 × 3 = 9, 3 দিয়ে 3 × 2 = 6, 3 × 4 = 12, 3 × 3 = 9, 43কে 2 দিয়ে ভাগ করা মানে 21.5, 21 2 2 দিয়ে 5 × 21 পেলে 43, এইখানেও কাটতে পারো ছোট করে, যাই হোক এইটা তোর বুঝে গেছো। রিমেনিং টাইম, রিমেনিং ডিস্টেন্স, রিমেনিং টাইমে রিমেনিং ডিস্টেন্সে তুমি কত যাওয়া তার গতিটা, তাহলে বুঝে গেছো। এবার সেকেন্ড নম্বর পজিশন হচ্ছে যেটা আছে নাম্বার 8 কোয়েশ্চেন, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট সাম অফ ₹350 বরোড, বড় মানে ধার করা আর কি, ফর 1.5 ইয়ার্স অ্যাট 20% পার annum, দ্য রেট অফ ইন্টারেস্ট, তোমাকে চাইছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট, সূত্র কি জানি, PRT/100 = সুদ, সেটাই চাইছে। পির মান তুমি জানো 350, আর এর মান তুমি জানো 20%, টির মান জানো তুমি 1.5 বছর, এখানে 100 লাগাইলা, 2টা শূন্য কেটে দিলা, 2 দিয়ে 15 × 2 = 30, 3, 1.5কে যখনই তুমি 2 দিয়ে গুণ দিচ্ছ
15 দুগুণ 30, একটার পর দশমিক শুধু 3ই রয়ে গেল। আর 3 দিয়ে 3 35 105। এই যে রয়ে গেল 3কে 35 দিয়ে গুণ করলে 3 5 15 5, 3 3 9 10, 105। এই 105। চলো এইবার কি বলছে তোমাকে, আরো কিছু রিজনিং করা যেতে পারতাম তোমাদের, আমি জায়গা ছাড়ো। এইবার বলছে তোমাকে মুড মিডিয়ান, মিন মিডিয়ান মুডের উপরে এই কোশ্চেনটা আসে। কি বলছে দেখো, তোমাকে বলছে যে এই দেখো, এই যে বলছে যে এই যে বলছে, আমি তোমাকে দাগ দিচ্ছি কিন্তু, ইম্পেরিক্যাল, ওই গেল, ইম্পেরিক্যাল ফর্মুলাটা মনে রাখার একটাই কায়দা, মুড বলতে বোঝায় সব থেকে বেশি। 3টা মিডিয়ান থেকে একটা মুড বাদ দিয়ে দাও, বেশি সংখ্যাটা বাদ দাও, 3টা মিডিয়ান নাও। গণিত শাস্ত্রবিদরা দেখছে 3টা মধ্যমা থেকে যদি একটা বড় সংখ্যা বাদ দিয়ে দাও, মুড মানে বড়, তাহলে কয়টা মিডিয়ান পড়ে থাকবে? 2টা। এর সাথে 2 এর অ্যাভারেজ খাই যাবে। আবার শোনো ফর্মুলাটা মনে রাখা, 3টা মিডিয়ান নিলা, একটা মুড বাদ দিলা, বড় মুড, মুড মানে বড় সংখ্যা, তাহলে 3টা মধ্যমা থেকে একটা মুড বাদ দিলা মানে তুমি আলটিমেটলি বড় সংখ্যাটাকে বাদ দিয়ে দিলা। তাহলে থাকলো কয়টা? 2টা মিডিয়ান। 2টা মিডিয়ান মানে যা, 2টা মিন মানও তাই হবে। তাই লিখছে 2 মিন মানে 2টা গড় সমান সমান 3টা মিডিয়ান থেকে একটা মুড বাদ দাও। সূত্রটাই মেন কথা, সূত্রটাই কিভাবে মনে রাখতে পারবা এটারই কায়দা। বাকি তো মান পুট আপ করো, চলে যাও, পুট আপ করো, বসাও আর করে দাও। 60 is the mean proportion between x and এত। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? তাহলে এর ফর্মুলা কি জানি আমরা, যে দেখো মিনকে বোঝায়, কিন্তু মিন বলতে বোঝায় অ্যাকচুয়ালি গড়, কিন্তু গড় মানে আর মধ্যমা মানেও তা, অ্যাকচুয়ালি একে বলা হচ্ছে মধ্য সমানুপাত, মানে মিন প্রপোর্শন। এমপি স্কোয়ার সমান সমান রুট এ বি, এটা হচ্ছে আসল ফর্মুলা। তাহলে এইখানে তো এমপি স্কোয়ারের মান বলে দিচ্ছে তোমাকে, বলছে ইফ যদি 60 ইজ দ্য মিন প্রপোর্শন বিটুইন এই দুইটা সংখ্যার মাঝে, যে দুইটা সংখ্যার কথা বলে সেই দুটো সংখ্যার মধ্যে রুট লেগে যাবে, এইটা এ এটা বি। বললাম হ্যাঁ তাই লিখলাম, সেই কথাটাই লিখলাম আমি, সূত্র মান বসাই দিলাম। এইবার দেখো, এইবার যদি তুমি একেও এই যে বোথ সাইডকে যদি স্কোয়ার করো, তাহলে এর স্কোয়ার রুট হেঁটে যাবে, কিন্তু এর তো বসবে, তাই লিখলাম 68 গুণন 68, আর এই রুট, এর যে রুট হেঁটে গেল, তাই হলো এক্স ইন্টু 272। 68কে দিয়ে কাটলা, দেখো 4টা 32 2, 4 6 24, 4 দিয়ে 4টা 32 2, হাতে থাকলো 3, 4 6 24 আর 3 27। এবার 4 দিয়ে আবার কাটলাম, 4 17 68। তাহলে এক্স এর মান কত আসলো? 17। তোমাকে তো এক্স এর ভ্যালুই চাইছিল। তারপরেরটা তোমার কি বললো দেখো, 26 নম্বর বলছে এই 3 জনের ইনভেস্ট রেশিও বলে দিল, বলে বলল যে তারা যদি টোটাল এত টাকা উপার্জন করে, তাহলে এইটার মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন কার মধ্যে, শেয়ার ওয়াই অ্যান্ড জেড, ওয়াই অ্যান্ড জেড, এই দেখো ওয়াই অ্যান্ড জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, তাহলে পার্থক্য এই যে 59 থেকে 41, 18 হয় পার্থক্য। আর টোটাল রেশিও যা 3180 তা, এই টোটাল রেশিওটা ইনভেস্ট করছে বলে তো এই টোটাল টাকার প্রফিট পাইছো। যার রেশিও যত বেশি সে তত টাকা দিছে, যে যত টাকা বেশি দিবে সে তো তত টাকাই প্রফিট পাবে। তুমি জানো ইনভেস্টের উপরে প্রফিটটা লাভ হয়, ভাগ হয়, ঠিক আছে, মূলধনের উপরেই লাভটা, লভ্যাংশটা বণ্টিত হয়। চলো
59কে এদিকে যদি এখন নাও 60, 60 আর 40, 100 আর 6, 106 মান 3180। ঠিক আছে, 1 ইউনিটের মান কত জানো? নিচে দিয়েও করা যায়, এরকম করেও লিখতে পারতা। 106 ইউনিটে হয় 3180 টাকা। 1 ইউনিটে কত? এইটা শূন্যের কথা ভুলে যাও, এইটা 3 বার যাই তো দেখতা। 3 6 18, 3 10, এই তো 3 6 18, 18, 3 অক্ষে 3, 18 শূন্য বসে যেত। সেইটাই লিখছি 1 ইউনিট সমান সমান 30। তোমার তো দরকার 18 ইউনিটের মান, কারণ দুইজনের পার্থক্য। 3 18 54, একটা শূন্য বসাই দিলা, হয়ে গেল। এইবার বলছে 22 নম্বরটা দেখো, এ অ্যান্ড বি ক্যান ডু এ জব 25 days অ্যান্ড 18 days রেসপেক্টিভলি। এ ওয়ার্ক, তাহলে এ এবং বি 25 দিন 18 দিনে কাজ করে। হ্যাঁ ঠিক আছে, যথাক্রমে। এ ওয়ার্কস অ্যালোন, এ একাকী কাজ করে কতদিন? 4 days অ্যান্ড লিভ, এবং চলে যায়। দ্য নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড বাই বি টু কমপ্লিট, তাহলে দ্য নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড বাই বি, বি কর্তৃক কাজটিকে সম্পূর্ণ করতে, দ্য নাম্বার অফ বি, নাম্বার অফ ডেজ কত দিনে, কতদিন প্রয়োজন হবে, রিকোয়ারমেন্ট প্রয়োজন যে বিকে কমপ্লিট কাজটা করতে। কিন্তু কিছু কাজ কিন্তু করে চলে গেছে এ, তাহলে কতটুকু কাজ করে গেছে? তুমি সর্বদাই জানো, অলওয়েজ মনে রাখবে, অংশের ক্ষেত্রে মোট হচ্ছে 1 অংশ, যেটা ক্লাস 6 7 থেকে শুরু করে পড়ছিলাম। 1 অংশ বা 1 পার্ট, তার কত কাজ করে? 25, তাহলে 25 দিনেও কত করতেছে এ? 1 অংশ। এই যে লিখছি এ ওয়ার্ক, এ ওয়ার্ক 4 days, এ 4 দিনে করে। এ ওয়ার্ক ইন 4 days, এই যে 4 লিখছি, কিন্তু 25 দিনে করে 1 অংশ, 4 দিনে করবে 4/25 অংশ। রিমেনিং পার্টস, অবশিষ্ট অংশ কত থাকলো? এইটুক তো করছো, মোট তো 1 অংশ, তাহলে বাদ দাও 25 অক্ষে 25, 4 দিলে 21/25 অংশ। এইটাই রিমেনিং পার্টস। এই করতে তোমার কত সময় নিবে? কার? বির। বি কত দিনে করে? 18, 1 অংশ করে 18 দিনে, এই অংশটা করবে কত দিনে? ব্যাস, কাটাকাটি তো যাচ্ছে না। তাহলে 21 দিয়ে দেখো, 18 অক্ষে 18, হাতে থাকলো 1, 18 দুনে 36, 37। 25 দিয়ে 25 অক্ষে 25, 5 আসে 7 হবে 2, 2 1 3 হবে। এটা বুঝেই গেছো, এইটা দেখে নিবা কি করে করা হয়েছে। এইবার দেখো তোমাকে বলছে যে হোয়াট কাম ইন প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং কোশ্চেন ইফ, যদি প্লাস অ্যান্ড মাইনাস আর ইন্টারচেঞ্জ। প্লাস থাকলে মাইনাস লিখবো, মাইনাস থাকলে প্লাস লিখবো, এইটারই কথা বলতে চাচ্ছে ইন্টারচেঞ্জড। প্লাস অ্যান্ড মাইনাস আর ইন্টারচেঞ্জ। প্লাস থাকলে মাইনাস লিখবো, মাইনাস থাকলে প্লাস লিখবো। অ্যান্ড, এবং, ইনটু অ্যান্ড ভাগ আর ইন্টারচেঞ্জ। ভাগ থাকলে গুণ লিখবো, গুণ থাকলে ভাগ লিখবো। তাহলে 56 বিয়োগ ছিল যোগ, গুণ ছিল ভাগ, ভাগ ছিল গুণ, যোগ ছিল বিয়োগ। তাহলে 56 আগে ভাগের কাজ করতে হয়, 4 দিয়ে 3 4 12, করছি 3 4 12। এই গুণন নয়, বিয়োগ 5, তাহলে কত হইল? তুমি দেখলা 56, এটা গুণের কাজটা আগে করতে হবে, তাহলে 3 নং 27, এখানে এক ধাপ কম করাইছি। 56, এই দেখো, যোগ 3 নং 27 বিয়োগ 5, তার মানে 27 থেকে 5 বাদ দিলে 22, সেটাই লিখছি। 27 বড়, প্লাস চিহ্ন, 6 2 8 5 2 7, 78। এটা তো মানে পড়তে যা টাইম, আর মানে করতে একটু টাইম নিবে, আর পড়তে একটু টাইম নিবে, কিন্তু ব্যাপারটা এমন কিছুর মধ্যে নাই। প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় এরকম করে 2 অঙ্ক দিতে পারতাম। এরকম প্রতি শিফটেই 5ই জুন থেকে স্টার্ট হয়ে প্রতি শিফটেই একই ধাঁচের একটু একটু আলাদা। আচ্ছা, দ্য অ্যাভারেজ অফ 10 অবজারভেশন ইজ 40। 10টি সংখ্যার গড় বলল 40,
ইট ওয়াজ রিয়ালাইজড লেটার। তাহলে 10টা সংখ্যার গড় বলে দিল 40, কিন্তু ইট ওয়াজ রিয়ালাইজড লেটার দ্যাট অ্যান অবজারভেশন ওয়াজ মিসরিড হয়ে গেছে। মিসরিড হয়ে গেছে অর্থাৎ ভুল লেখা হয়ে গেছে। অ্যাস কি ভুল লেখা হয়েছে? অ্যাস 33 ইন প্লেস অফ 50, 50-এর পরিবর্তে লিখে ফেলা হয়েছে তুমি 33। এখানে আমি লিখে দিচ্ছি তোমাকে বাংলায়, 50-এর স্থানে 33 লেখা হয়েছে ভুলে। তাহলে কম লেখা হয়ে গেল, তাহলে বাড়াতে হবে। কম লেখা হয়েছে অর্থাৎ বাড়াতে হবে। কত কম লেখা হয়ে গেছে? 17। 50-এর থেকে 33 বাদ দিলা, লেখার কথা 50, লিখে ফেলাচ্ছ 33। তুমি কত কম লিখছো? 17 কম লিখছো। ভালো কথা, 17 কম লিখছো। এইখানেও আমি আবার বাংলায় একদম পরিষ্কার বাংলায় বুঝিয়ে দিচ্ছি। প্রথম পার্সেন্ট বাড়া বা কমার ক্ষেত্রে, না এটা এইটার কথা, ঠিক। তাহলে এইটা কি বললো? 17 সংখ্যার গড়। 17 তো বেশি লিখছো, তোমাকে তো চাইছে গড়। ফাইন্ড দ্য কারেক্ট অ্যাভারেজ। আগের গড় জানতা 40, এখন গড়ে কত বাড়বে? 17টা সংখ্যা, 17 তো সংখ্যা হিসেবে বাড়ছে। কয়টা সংখ্যার মধ্যে? 10টা সংখ্যার মধ্যে। যেই 10 দিয়ে ভাগ দিলা, গড় চলে আসলো। 17 ভাগ 10 মিনস 1.7। এই গড়টা চলে আসলো। এই পদ্ধতিটা বারবার ইউজ করো, তাহলে একটু কম সময় তোমার বাঁচবে। কথাটা বুঝে নাও, 17 বাড়ছে কয়টা সংখ্যার মধ্যে? 10টা সংখ্যা, তাহলে তো গড় চলে আসতেছে 1.7। গড় চলে আসলো। 1.7 গড় কি হবে? আগের গড়ের সাথে যোগ করে দেবো, তাহলে এইটা হয়ে গেল। সচিনস স্যালারি ওয়াজ ফার্স্ট রিডিউস 16%। এই কথাটা তোমাদের আমি লিখে দিচ্ছি। এইটা এর মতো সোজা হয় না, এই পদ্ধতিটার মতো। দেখো, প্রথম যে সচিন স্যালারি ওয়াজ ফার্স্ট রিডিউস 16%, প্রথম যে বাড়লো বা প্রথম কমলো সেটা 100-র উপরই হয়। তার পরেরটা 1 থাকে না, তাই লিখলাম প্রথম পার্সেন্ট বাড়া বা কমার ক্ষেত্রে। এটা ক ময়াকার, হ্যাঁ। প্রথম পার্সেন্ট বাড়া বা কমার ক্ষেত্রে একই থাকে, কিন্তু পরবর্তীতে বাড়া বা কমার ক্ষেত্রে বার করতে হয়। কি করে বাইর করতে হয়? তাহলে জানলা প্রথমে 16% হ্রাস পাইছে, তো -16। হ্রাস হইলে হ্রাস, আর যদি প্লাস হয় বা অ্যাড হয়, ইনক্রিজ হয়, তাহলে বাড়বা। রেইজড মানও বৃদ্ধি পাওয়া বোঝায়। তাহলে 16% হ্রাস পাইছে, তাহলে সংখ্যাটা দাঁড়াইলো কত? আমরা তো অলওয়েজ 100% চিন্তা করি। আমরা অলওয়েজ কিনে চিন্তা করি? অলওয়েজ 100%। তাহলে 100%-এর থেকে 16% বাদ দিয়ে দাও, তাহলে হইল কত? 84। 16% হ্রাস পাইছে। প্রথম তো মালটা 100ই ছিল, তাই কমছে বলে ওইটাই কমছে, কিন্তু পরবর্তী তা হচ্ছে না। পরবর্তীতে 10 বাড়ছে ঠিকই, কিন্তু কতর উপরে? যেই সংখ্যাটা দাঁড়ালো তার উপরে। প্রথমটার ক্ষেত্রে 100ই ছিল, পরে একটা ঘটনা ঘটার পরে তারপরে পার্সেন্টেজটা চেঞ্জ হবেই। এই কথাটাই মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করো, তাহলেই যথেষ্ট। যে প্রথম পার্সেন্টেজটা, কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট তো একই কথা। প্রথম বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট যা সিম্পল ইন্টারেস্ট হতা, দ্বিতীয় বছর থেকেই ঘটনা শুরু, সুদের উপর সুদ। ঠিক এর ক্ষেত্রে তা হয় না, ঠিকই প্রথমটা ঠিকই থাকে, পরেরটা বাড়ার উপর বাড়বে, কমার উপর কমবে। তাহলে এইখানে তো কমছে, তাহলে কমার উপরে কমায় দিবা। 100-র উপরে 10%, কিন্তু তোমার তো এখন 100 নাই, মালটা তো 84 হয়ে গেছে, কমছে যেহেতু। 84-র 10% মানে একটা শূন্য জন্য দশমিক বিন্দু কি হয়? এক ঘর বাঁদিকে সরে বসে। তাহলে বাঁদিকে সরে বসাইলা, বললো হ্যাঁ ঠিকই আছে। এইটা মাইনাস হয়েছে, কিন্তু এটা তো বাবা প্লাস হচ্ছে। তাহলে আলটিমেটলি তোমার রিডিউসই হইলো। কত রিডিউস হলো? দেখো, এটা যদি মুখে মুখে পারো ভালো কথা, আর যদি না পারো তাহলে 16%, 0.0, 8.4, 4 আসে 10 হবে 6 হলে, 8 থাকলো 1, 8-একে 9, 9 আসে 16 হবে 7 হলে। ঠিক আছে, ঠিক আছে।
এবার দেখো এইটাও সোজা, তার কারণ এটাও করাই দিচ্ছি, এই কারণ দেখো এই যে তোমাকে বললো টিইউভি, টিইউভি -2, কারণ এই পাশ থেকে যখন আসবা তুমি এই পাশ থেকে যেহেতু তোমার সুবিধা তার জন্য বললাম টিইউভি 2 কমলো, ও MNO ওর পরে কি PQ 2 কমলো, জে KL 2 কমলো। তো দেখা যাচ্ছে আমার সেম অর্ডারে চলছে। এইটার ক্ষেত্রে দেখো তুমি PQR, জেকে KLM, FGH 2 করে কমতেছে, বলে হ্যাঁ কমতেছে, তাহলে এর ক্ষেত্রে আমি 2 করে কমাবো, সুতরাং 2 করে কমছে কমছে কমছে, রিডিউস হচ্ছে। তাহলে দেখো তুমি যেখানে আছে FN, দেখো এই তোমার তো পি ছিল, পি থেকে কমবে, এন NOP NOP, তারপরে কে আসবো IJK, এফ আসবো, এফ কিসে আসবো DEF, এইভাবে যাচ্ছি, যেহেতু আমরা এইভাবে যাচ্ছি দেখো এইভাবে দুইটা কমাচ্ছি, তাহলে DEF, তাহলে কি হলো NID, বসে গেলে তোমার সোজা ছিল বলে করা দিলাম, সেম জিনিস। ইফ 1 is added to each odd digit, অড মানে হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে 1 যোগ করো, আর বলছে ইভেন নাম্বার মানে হচ্ছে ইভেন ডিজিট আর কি, হ্যাঁ ইভেন নম্বর বলা ঠিক না, অড ডিজিট আর হচ্ছে ইভেন ডিজিট। জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে বিজোড়ের ক্ষেত্রে 1 যোগ করো প্লাস করো, আর জোড় সংখ্যার ক্ষেত্রে কি বলছে সাবট্রাক্ট মানে 2 মাইনাস করো, ইভেনের ক্ষেত্রে -2, আর অডের ক্ষেত্রে +1। বলছে তোমাকে, হ্যাঁ বলছে ইন দ্য নাম্বার হচ্ছে এত, বলছে হোয়াট উইল বি ডিফারেন্স, আবার চলো পার্থক্য কি বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ডিজিট, যেইটা আইসে সাজাবে তার মধ্যে হাইয়েস্ট এবং লোয়েস্ট ডিজিটটার কি চাইলো পার্থক্য। তাহলে আমি আগে করিনি, বিজোড় 1 তো লিখলাম 1 যোগ করে 2, 4 তো জোড় সংখ্যা বিয়োগ করব 2, 3 তো বিজোড় সংখ্যা 1 যোগ করব 4, 7 তো বিজোড় সংখ্যা যোগ করব 1 8, 5 তো বিজোড় সংখ্যা যোগ করব 1 6, 8 তো জোড় সংখ্যা বিয়োগ করব 2, তাহলে হবে 6, 6 তো জোড় সংখ্যা বিয়োগ করব 2, তাহলে হলো 4। এইখানে দেখা গেল সব থেকে হাইয়েস্ট ডিজিট হচ্ছে 8 আর লোয়েস্ট ডিজিট হচ্ছে 2, এই যে লোয়েস্ট, এটার বিয়োগ করলে 6, এইটাই তো তোমাকে বলছে। দেখো এইবার বলছে হোয়াট শুড কাম টু দ্য প্লেস কোশ্চেন মার্ক ইন দ্য গিভেন সিরিজ, আমি এটাও তোমাকে দেখাই দিছি। দেখো ফার্স্টে 1 রিডিউস হচ্ছে, 2 নম্বরে 3 রিডিউস হচ্ছে, তারপরে 5 মানে 2 করে কমছে, এইখান থেকে যে এর ডিফারেন্স প্রথম হলো 1, তারপরে হচ্ছে দেখো 3, তারপরে হচ্ছে 5 মানে কমছে আর কি, তারপরে হয়েছে এই দেখো 1, এখান থেকে আসলা 1, এখান থেকে আসলা 3, এখান থেকে আসলা 5, এখান থেকে আসলা 7, পরে কত কমাবা 9, সেই 9 তো আমি কমাই দিছি, তাহলে হলো 876, এই 876, ঠিক আছে। এইবার কি বলছে দেখো তোমাকে, বলছে the difference between the compound interest, the difference একটু আগে বললাম কিন্তু 1 বছরে কিন্তু সুদের পার্থক্য ঘটবে না দ্বিতীয় বছরে, তো তোমাকে পড়তে যা টাইম নেবে করতে কিন্তু অত টাইম নেবে না। ডিফারেন্স বিটুইন যে কোনো পরীক্ষায় কিন্তু পড়াটাই কিন্তু ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে পড়বা, তোমার আর প্র্যাকটিস থাকলে পরে সেটা করে চলে আসবে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট
compounded annually and the simple interest, তাহলে বলতে যাচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্টকে জটিল সুদও বলে বা চক্রবৃদ্ধি সুদও বলে। চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি বছর অনুযায়ী এবং সিম্পল ইন্টারেস্ট সিম্পল অনুযায়ী। ইফ এত ডিপোজিট অ্যাট 4%, এত টাকা ডিপোজিট করছো 4% হারে কয় বছরের জন্য? 2 বছরের জন্য। এখন তোমাকে চাইছে কিন্তু দ্য ডিফারেন্স বিটুইন, মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। তাহলে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট 2 বছরে কত হয়? 8%। ঠিক আছে, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, তাহলে এসআই অফ 2 ইয়ার্স 8%, 4 দুগুণ 8%। বাট সিআই মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট অফ 2 ইয়ার্স অ্যাট দ্য রেট এই 4%। 8 তো তোমার হবেই, অ্যাট কি হবে? সুদের উপর সুদ, অর্থাৎ 4% এর 4%। তাহলে 4 4 16% তো হইল, ভালো কথা। পার্সেন্ট তো 2 বার আসে, তাহলে নিচে 100 দেওয়া উচিত। 2টা পার্সেন্টেজের জন্য একটা 100 তুলে দিলাম। এই 100-র বদলে পয়েন্ট লিখতে পারতাম, সেটাই লিখছি আমি। এইটাও লিখতে পারো, এইটাও লিখতে পারো। এই যে লিখেছি সুদের উপর পরবর্তী বাড়বে, এটা 1 বছর বাড়ছে, তাই 1 বছর। তাহলে প্রথম বছর তো বাড়বে না, তাহলে 4-এর 4%, দ্যাটস মিন 4-এর 4/100 16%। এই যে পয়েন্ট 16% লিখে দিচ্ছি তোমাকে। তুমি জানছো যে আমার পয়েন্ট 16% যদি চাইতো টাকা না বলে, তাহলে এইটাই উত্তর শেষ। তো তোমাকে তো টাকা বলছে, এই টাকা তুমি রাখছো, ঠিক আছে। আমি এই 4% অনুযায়ী তোমাকে যদি পার্সেন্ট দিয়ে বলতো, তাহলে কিন্তু এইটাই উত্তর হইতো, ঠিক আছে। এইবার বলছে তোমাকে কি, দেখো তাহলে 100, দেখো আমরা যে কোনো অঙ্ক করি, এই যে 4% এই কথাটা মানে ইয়ারলি 4%, 100 টাকা হচ্ছে আসল, সুদ হচ্ছে 4 টাকা, আর একটা হচ্ছে বছর। অলওয়েজ এইটা যা প্রিন্সিপাল তা, তাই 100% এর মান এত, তোমাকে চাচ্ছে 0.16%। এইটাই তো পার্থক্য ঘটছে, 0.16-র মান কত? 100-এর মান এত, 0.16%-এর মান কত? 16%-এর জায়গায় পার্সেন্টকে তুলে দিলাম, নিচে 100 বসালাম। বলবা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো 100% সমান সমান বলছে এত, তোমাকে বলছে 0.16% সমান সমান কত? এই পার্সেন্ট আর এই পার্সেন্ট তো এই অনুযায়ী কাটা পড়বে। 0.16টা তোলার জন্য নিচে আমি 100 বসালাম। এই 100-র এই 2টা শূন্য, এই 2টা শূন্য কাটা, কাটা। তাহলে এইটাকে 16 দিয়ে গুণ করে 2টা শূন্য পিছায় দাও, কারণ লাভ হবে না তোমার কাটাকাটি করলে। 4 4 আর 16, 4 25 100 কাটলা, কিন্তু তাতে তোমার সময় বেশি লেগে যাবে, কারণ পরবর্তীটা কাটা যাবে না, 177 আর কাটা যাবে না। তাহলে সিধাসিধি 177-কে 16 দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে। যদি ভাবো 4 4 আর 16 করে করবো, এরকম করে করতে পারতা। 4 7 28-এর 8, 4 17 68 69 70। দেখো 4 দিয়ে, মানে 16-কে 4 গুণন 4 ভাবছি, 4 দিয়ে 4 17 68-এর 8, ও না দাঁড়াও, 4 17 68 হাতে হলো 6, তো 4 17 68 69 71 73 74, ঠিক আছে। বলো ঠিক আছে। কি দিয়ে করলাম আমি? 4 দিয়ে করলাম। আরেকবার কত দিয়ে করবো? 4 দিয়ে করবো। 4 দিয়ে করলে 4 7 28, 4 17 68, 4 7 28-এর 8, ও আচ্ছা দাঁড়াও, 4 7 28 8 70 হবে, 70 হবে। 4 7 28-এর 8 হাতে হলো 2, 4 17 68 আর দিয়ে 70,
এবার আবার 4 দিয়ে গুণ করবা, বলো হ্যাঁ আবার 4 দিয়ে গুণ করবো, 4টা 32, 4 7 28, কয়টার পরে শূন্য হবে? এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটতে পারছে, তো পারো নাই, দুইটা দশমিক বিন্দু বাঁ দিকে সরে আসবে, এই 28.32। কি বলছে দেখো, বিশাল কভার 184 কিলোমিটার ইন বোট 48 আওয়ার্স। এই যে 48 ঘন্টায় যে তুমি 184 কিমি যাচ্ছ, সেটা এগেনস্ট দ্য স্ট্রিম, স্রোতের বিরুদ্ধে, যাকে বলে প্রতিকূল পরিবেশ। অ্যান্ড হি টেক্স 12 আওয়ার্স উইথ স্ট্রিম, স্রোতের অনুকূলে। দেন ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, চাই বসলো কার? স্রোতের বেগ। তাহলে দেখো, এই যখন স্রোতের অনুকূল যদি, তাহলে নৌকা প্লাস স্রোতের গতিবেগ, নৌকার সাথে স্রোতের বেগটাও তুমি পাচ্ছ। প্রতিকূল, যখন এগেনস্ট স্ট্রিম থাকবে তোমার, তখন কি হচ্ছে, এই যেমন এইটা হচ্ছে স্রোতের বিরুদ্ধে, ঠিক আছে, বলবো হ্যাঁ স্রোতের বিরুদ্ধে। এটাতে স্রোতের বিরুদ্ধে তোমার সময় কি নিবে? বেশি নিবে, তাই জন্য 48 ঘন্টায় তুমি যাচ্ছ। আচ্ছা, এবার যদি নৌকা প্লাস স্রোত আর নৌকা মাইনাস স্রোত টাঙ্গায়, এই পাশে যদি ভাবুন নৌকা প্লাস স্রোত করবো, এখানে পরে ঠিক করে দিচ্ছি তোমাকে আমি, যাই হোক আমি এখানে দেখাচ্ছি তোমাকে। তাহলে এই নৌকা প্লাস স্রোত 12 ঘন্টায় তুমি 184 ঘন্টা যাও, 12 ঘন্টায় তুমি 184 কিমি যাও, সরি 12 ঘন্টায় তুমি 184 কিমি যাও, বলছো হ্যাঁ বলছো, 12 ঘন্টায় তুমি 84 কিমি যাও, কিন্তু এটাই স্রোতের অনুকূলে, কিন্তু উইথ স্ট্রিম। 12 ঘন্টায় 84, 1 ঘন্টায় কত? বলবো হ্যাঁ ঠিক আছে। এই 4টা কেন লাগাই দিচ্ছি পরে বলছি। আচ্ছা, নৌকা মানাস স্রোত কি? এইটা 48 ঘন্টা এগেনস্ট স্ট্রিম, তাহলে বলবা 48 ঘন্টায় যাও 184 কিমি, 1 ঘন্টায় কত? আমরা যেহেতু এই নিচের দুইটা এক করলে আমাদের এলসিএম নেওয়ার দরকার পড়ে না, তার জন্য ওকেও 4 দিয়ে গুণ করলাম, একেও 4 দিয়ে গুণ করলাম। কেন? এই 48 আনার জন্য। আমি বোথ সাইডকে করছি, কাটাকাটি করলে তোমার কিছুই বাড়াইনি, আমি সেম লিখছি। তাহলে 4কে 184 দিয়ে গুণ করলাম, আর এই 4 12 48, তাহলে সেটাই লিখলাম 48। এইখানেও 48, এইখানেও 48, এলসিএম নেওয়ার দরকার পড়লো না 48, বলবো হ্যাঁ 48, ঠিক কিনা? বলবো হ্যাঁ ঠিক, 48, ঠিক আছে। কেটে যাচ্ছে আবার। আচ্ছা, 184 ইন্টু 4 মাইনাস 184, আর নিচে ছিল এটা 48, 48, 48। তাহলে দেখো, আমি যদি 184 কমন নিই, তাহলে এইখানে পড়ে থাকে 4 আর এখানে পড়ে থাকে 1। 184 184 যদি তুমি কমন নাও, এগুলো করতে করতে তোমার নিজের মন থেকে আসবে। 184 100, আগে ঘাবড়াবা না, ভাববা পারবা, আই ক্যান ডু ইট, এভরিথিং ইজ ওকে, ব্যাস। 184 184 কমন, ঠিক আছে। 4, এখানে কত করে থাকলো? 1। এই 3 3 দিয়ে 3 16 48 মানে দিলাম, এই 3 দিয়ে 48কে 3 16 48 মানে দিলাম, 184 থাকলো, 184 থাকলো। এবার 8 দিয়ে কাটতে পারো তুমি, 8 দুগুণ 16, আর 8 দিয়ে দেখো 8 দুগুণ 16, 17 18, 8 দিয়ে 3 8 24। তাহলে এই এস যখন রাইখে দিবা, এই দুইটা কি হবে? গুণ, এখানে এসে ভাগ বসবে, 2 দুগুণ 4, 4কে ভাগ দিলে পরে 23কে কত হবে? 23 ভাগ 4, 4 5 20। এটা দেখা যাচ্ছে তোমাদের এখানে? আচ্ছা, দেখা যাচ্ছে না। 4 5 20, হ্যাঁ দেখা যাচ্ছে, 4 5 20, দশমিক দিয়ে তুমি একটা শূন্য নিবা, 4 7 8 পাবা। কিন্তু এইখানে দেখো আমি কি করছি, এই জায়গাটা একটু লক্ষ্য করো। যদি তোমাকে বলতো নৌকার বেগ, তাহলে তুমি যোগ করবা। যদি চাই স্রোতের বেগ, তাহলে তুমি বিয়োগ করবা। কেন? একটা নৌকা মাইনাস স্রোত আছে, যদি বিয়োগ করি বলি, তাহলে এই মাইনাসটা
প্লাস হয়ে যাবে, নৌকার গল্প শেষ হয়ে যাবে, নৌকা তো দুইটাতেই প্লাস আছে, তাহলে বিয়োগ করি বললে নৌকার খেলা কেল্লা পথে, এবার বিয়োগ করি বলছো তাহলে মাইনাসটা হয়ে গেছে প্লাস, তাহলে এস 2s হয়ে আসতেছে। কখন যোগ করবা? যদি নৌকা স্পিড চায়, যদি স্রোতের চায় তাহলে বিয়োগ করবা। ঠিক আছে, এই সেটাই করা হয়েছে। এইবার দেখো কি বলছে তোমাকে, এইবার বলছে তোমাকে এই আবার সেম কথা বলছে, অ্যাজ সার্টেন ল্যাঙ্গুয়েজ মিউট কোডেড হচ্ছে এত, এই কোডেড হচ্ছে, এইটার কোড হচ্ছে এটা, এটার কোড হচ্ছে এটা, বাট এইখানে কি চাই বসলো, হোয়াট ইজ দ্য কোড ফর ই ইন দ্য গিভেন কোড ল্যাঙ্গুয়েজ, ইর মধ্যে এখানেও ই আছে, এখানেও ই আছে, তাহলে এখানে কমন কি আছে? দেখো 5টাই কমন আছে, এইখানেও ই আছে, এইখানেও ই একবার আছে, তাহলে 2 4 5 8, আর 2 4 5 8 আর 3 5 একসাথে কি মিল আছে? 5। আর কোনো মিল আছে না, তাহলে 5। ব্যাপারটা একই জিনিস দুইবার টুকছে দেখো। আচ্ছা, দ্বিতীয় কি বলছে দেখো 54 নম্বর, এ ভেন্ডার, ভেন্ডার মানে ব্যবসায়ী, এই ভেন্ডার মানে হচ্ছে ব্যবসায়ী বোঝায়, ব্যবসায়ী, ব্যবসায়ী। এ ভেন্ডার বট মানে ক্রয় করেছিল, লেমনস মানে হচ্ছে লেবু, অ্যাট 7 for 1 rupees, 1 টাকা দিয়ে তিনি 60টা লেবু কিনলো। বলছে হাউ মেনি লেমন মাস্ট হি সেল ফর 1 টাকা, কতগুলো লেবু সে 1 টাকা যদি বিক্রি করে, 1 টাকায় মাত্র কিন্তু বলছে, তাহলে সে 40% গেন করবে। এইটার বুঝে নাও, তাহলেই ট্রিক্সটাই হয়ে গেল, বোঝাটাই, দেখো বোঝাটাই কিন্তু ট্রিক্স। আমি এক কোনো ট্রিক্স বললাম তুমি বুঝতে না পারলা, তাহলে তো আর মানে হলো না। যাজ্ঞা, লেট টোটাল লেমন এক্স পিস, বলবা ঠিক আছে, এক্স পিস লেমন আমি, হাউ মেনি লেমনস, তাহলে লেট টোটাল লেমন হচ্ছে এক্স পিস। ঠিক আছে, হাউ মেনি লেমন, কতগুলো লেমন সে বিক্রি করছিল, তাহলে ধরলাম এক্সটি লেমন সে বিক্রি করেছিল কত টাকা দিয়ে? 1 টাকা দিয়ে। তাহলে কি হলো, এক্সটি লেমনের দাম, এরকম করে বারবার লিখবা, এক্সটি লেমনের দাম 1 টাকা, একটি লেমনের দাম কত, এই কথাগুলো কি করে আসছে বুঝতে পারছো তো, ঐকিক নিয়ম। এক্সটি লেমনের দাম 1 টাকা, বারবার এই কথাটা লিখছি, আবার বুঝে নাও, একটি লেমনের দাম কম কম হলে ভাগ, এই কথা তো বারবারই লিখতেছি। আরে মাসছে রে, ঠিক আছে, তাহলে এক্সটি লেমনের দাম 1 টাকা, একটি লেমনের দাম কত, বাইরে গেলো তোমার 1/x টাকা, বলবা হ্যাঁ বাইরে গেছে আমার 1/x টাকা। ঠিক আছে, বলবা হ্যাঁ 1/x টাকা বাইরে গেছে। এইবার দেখো তোমাকে কি বললো, এইবার তোমাকে বললো যে তুমি আবার 60টা বিক্রি করো 1 টাকা দিয়ে, তাহলে তোমার কস্ট প্রাইস অফ লেমন, এটা কিন্তু অফ, হ্যাঁ ক্যান্সেল, এটা হচ্ছে অফ লেখছি কিন্তু, হ্যাঁ অফ, কস্ট প্রাইস মানে কেনা মূল্য, অফ লেমন, 60টি বিক্রি করো 1 টাকা দিয়ে, একটি বিক্রি করো, 60টি বিক্রি করি 1 টাকা দিয়ে, একটি বিক্রি করি কয় টাকা দিয়ে, এইটারও তাই করলাম, এক্সটি বিক্রি করি 1 টাকা দিয়ে, একটি বিক্রি করি কয় টাকা দিয়ে। ঠিক আছে, পাইছি, হ্যাঁ পাইছি, এইটা কস্ট প্রাইস, আর এইটা বলবা তুমি কি সেলিং প্রাইস, এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। আমি তোমাকে বারবার বলছি সবসময় একটা সমান সমান ইকুয়াল মাথায় চিন্তা ফিরে আনতে, হোয়েন পসিবল টু ইকুয়াল, যখন
ইকুয়াল করা সম্ভব? হ্যাঁ সম্ভব। এর মধ্যে কি আছে? 40% গেন হয়ে আসো তুমি এই জায়গাটায়, এইটার মধ্যে নাই। তাহলে তুমি কি বলতে পারো যে কস্ট প্রাইস ইকুয়াল যদি সেলিং প্রাইস লিখে দাও, ইকুয়াল করতে চাও, ইকুয়াল যদি তুমি করতে চাও তাহলে এর মধ্যে তো 40% গেন হয়ে আসে, এই গেনটা একে করায় দাও, তাহলে তো ইকুয়াল হয়ে যাচ্ছে। তার জন্য লিখলাম কস্ট প্রাইস ইন্টু গেইন পার্সেন্ট। যেইটা তুমি লাভ হয়ে আসে, আমি তো ইকুয়াল লিখবো, এর মধ্যে কত আছে? 40% গেন আছে, এই কস্ট প্রাইসের মধ্যে 40% গেন দেখা দাও, তাহলে দুজনকে ইকুয়াল লিখতে পারো কি? হ্যাঁ পারি। বারবার ইকুয়াল লেখার চেষ্টা করবা। তারপরে তুমি কি শর্টকাট করো করো, কয়েকটা ধাঁচ থাকবে, ইকুয়াল কথাটা বারবার বলে যাচ্ছি, এই দুইটাকে ইকুয়াল করে দিলাম। তাহলে কস্ট প্রাইস জানতা, একটির কস্ট প্রাইস কত? 7/1 টাকা। ভালো কথা। এর মধ্যে লাভ কত আছে? পার্সেন্ট, লাভটা তুই জানো, 10% লাভ মানে 100-তে 110 টাকা, ঠিক আছে? তাহলে 40% মানে 100-তে 140 টাকা। এটা তো বারবার লিখতে হয়, জানতেছে। তাহলে সেইটাই আমি এখানে করে দেখাইলাম তোমাদেরকে, যে কস্ট প্রাইস হচ্ছে 1/7, গেইন হচ্ছে 100-তে 140, 0 কাটলা, 2 দিয়ে কাটলা 2 দিয়ে, 7 দিয়ে কাটলা 7 দুগুণ 14, 2 দিয়ে কাটলা 5 দুগুণ 10, এই দুইও কিন্তু কাটা পড়ে গেল। 7 দিয়ে কাটলা 7 দুগুণ 14, প্রথম 0 কাটছো, 7 দিয়ে 7 দুগুণ 4, 2 দিয়ে কাটলা 10 ছিল 5 দুগুণ 10, তাহলে x সমান সমান এসে গেল 5। এইটাই তো তুমি ধরে রাখছিলে টোটাল লেমন কতগুলো কিনছিল। এই ইকুয়ালটা কিভাবে মাথায় বারবার এই জায়গাটাকে ঢুকাবা, ইকুয়াল 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 ইকুয়াল। এইবার কি বললো তোমাকে? এইবার বললো তোমাকে, দেখো যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 10 প্রাইম নাম্বার। 10টি মৌলিক সংখ্যার গড়, কিছুই না, প্রথমটা 2, জানতে চাচ্ছি তুমি লেখো কিনা, ঠিক আছে? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 10টা সংখ্যা হয়ে গেল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যোগ করে, যেহেতু অ্যাভারেজ চাচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ? অ্যাভারেজ মানে আবার তো সে 10টা সংখ্যা দিয়েই ভাগ, তাই ভাগ 10, যেহেতু অ্যাভারেজ, এই যোগ করে 10 দিয়ে ভাগ করবা, অ্যান্সার এটাই চলে আসবে, ঠিক আছে? এটা মুখোমুখি যোগ করা যায় কিছুটা, এটা করে নিও তোমরা নিজেরাই, এমন কোনো ব্যাপার না। এইবার কি বলছে দেখো তোমাকে, এটা অনেকটা কঠিন বলে ফেলাইছে, ছেড়ে দিচ্ছি। আচ্ছা এইখানে দেখো বললো ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য লার্জেস্ট রাইট সার্কুলার দ্যাট ক্যান বি কাট আউট ফ্রম এ কিউব। কিউব মানে কি? ঘনাকৃতি। এই যে ঘনাকৃতি, ঠিক আছে? বলছে একটা ঘনাকৃতি থেকে ক্যান বি কাট আউট ফ্রম এ কিউব উইথ অ্যান, যার এজ, মানে যার এজ, যেই ঘনাকৃতিটার বাহু, এই বাহুটা 8, এই ঘনাকৃতিটাকে যদি এইভাবে তুমি লিখতে নাও, এইভাবে তুমি লিখতে নাও, এই যে কোণিটা যে আসে, কোণিটার এই চারিদিকে ঠেকবে, বলবো হ্যাঁ ঠেকবে, আর এই কোণিটা এসে এইখানটায়, এই কোণি, কোণি মানেই শঙ্কু, এর যা এইটা হবে সেইটাই বলছি। কিউবের যে সাইড, এই বাহুটাই হচ্ছে ডায়ামিটার, কোণির ডায়ামিটার মানে ব্যাস, তাহলে ব্যাসার্ধ পায়ে গেলা তার অর্ধেক, এগুলো 8 করে বলছে, তাহলে এইখান থেকে সেটাও তো 8 হাইট, তাই বলছি যে কিউব সাইড ইকুয়াল কোণির হাইট 8, ডায়ামিটার থেকে ব্যাসার্ধ পায়ে গেলা, হাইট পায়ে গেলা। এইবার তোমাকে কি বলছে, তোমাকে এই ছবিটা, এইটার যে এই ডায়ামিটার আর এইটার যে এইটাই বোঝার কথা, বাকি তো তুমি এখন সূত্র ফর্মুলা ফেলবা আর লিখবা। আমি লিখছি এরিয়া অফ কনি, মানে শঙ্কুর ক্ষেত্রফল কি হয়,
সিলিন্ডারের যা হয় পাই আর স্কোয়ার এইচ, সিলিন্ডারের হয় পাই আর স্কোয়ার এইচ, আর এর হয় তার 3/1 এই যে 1/3 পাই এই যে আর স্কোয়ার বসাইছি, এই যে এইচ বসাইছি। কেমন? তাহলে কি যাচ্ছে? ভাগ তো যাচ্ছে না, সব গুণ দিয়ে 3 7 21 দিয়ে ভাগ করে দেবা। এখন যেহেতু করবা, এখন এইখানে যতটা পারবা একটু শর্টকাট লাগানোর চেষ্টা করবা, এইটা আমি বলতে চাচ্ছিলাম। দেখো 3 7 21 তো কাটাকাটি করা যায় না কোনো মতেই, না যায় না। গুণটা কি করে তুমি তাড়াতাড়ি করতে পারো? তাহলে বলি, গুণটা আর কোনো থাকলে পরে যদি মনে পড়ে যায় তাহলে বলে দেবো। 4/88, এইটার সাথে এইটা লাগাই দাও, আর 4/88 লাগাই দাও, 4 32 লাগাই দাও, 4/88 লাগাই দাও, 4 32 লাগাই দাও। 8 দিয়ে একবার গুণ করবো, আর করার দরকার নেই। 8 2 16 6, 3 8 24 25। পরের বার তো ওই একই জিনিস লিখবা তুমি, 256। 6 5 6 11 1, 5 2 7 8 2। গুণ করা তোমার শেষ, ভাগ করা এখন বাকি। কত দিয়ে ভাগ? 3 7 21 দিয়ে ভাগ। 21 অক্ষে 21 বলবা, হ্যাঁ 21। 1 আসে 8 হবে, 7 হইলে এখানে থাকে গেল 1। এইবার ধরো 5 কুড়িং 100 হচ্ছে, 4 কুড়িং 80 হয়ে যাচ্ছে, তাহলে 3 21 63 বলবা। এখান থেকে দেখা দিচ্ছি, আরে ইয়ার, 3 21 63। এটা এইখান থেকে দেখা দিচ্ছি, এখানে নিচে দেখা যাচ্ছে কি? আচ্ছা যাক, পারবাই তো এটা। 21 অক্ষে 21 যদি নাও দেখা যায় বুঝিয়ে নিও। আচ্ছা দেখাই দিচ্ছি, আচ্ছা এখানে বোঝা যাচ্ছে মানে 21 অক্ষে 21, 1 আসে 7, আর 1 1 71। এইবার দেখো 3 বার দিবা, 3 অক্ষে 3, 3 2 6 63, মানে 71/63 আসলো। 3 আসে 11 হবে 8 হইলে। এইবার কত নামলো? 6 নামাবা 86, 1 3 তো হয়েছেই। এইবার কতবার দিবা তুমি যাতে 86 হয়? 21 দিয়ে ভাগ দিচ্ছ, 4 বার দিলে পরে 4 অক্ষে 4, 5 দিলে বেশি যাচ্ছে 4 বার, তাহলে 134 তো হয়ে গেল, বুঝেই গেলাম। 4 অক্ষে 4, 4 2 8 84, থাকলো 2, তাহলে কি দাঁড়ালো? 134। উপরে রয়ে গেল 2 আর নিচে রয়ে গেল 21, যেটা নাকি এইখানে ছিল। সিম্পলিফাই বলছে এইটা। তাহলে দেখো এটা তো নিজে নিজেই পারবা, শুধু মনে রাখো এটা দেখো 27 80, দেখো 5 থেকে -4, -4 আর +4 0, 0-র সাথে 7 গুণ করলে কি হয়? 0, 0-র সাথে 0। কিন্তু আমি ভাগের এই কথাটা শুধু খেয়াল রাখো, ভাগের কাজ আগে করব। তাহলে 0-র সাথে 9 ভাগ দেওয়া মানে, কোনো কিছু ভাগ দেওয়া মানে নিচে এসেই তো বসে 91 শূন্য অক্ষে 0 হয়ে যাচ্ছে, তাহলে এর 187 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার 73 নম্বর কোশ্চেন। একটা কোশ্চেন কিন্তু ছাড় পড়ে গেছে, ওটা আমি পরে বলতেছি। সিলেক্ট দ্য নাম্বার ফ্রম অ্যামং দ্য গিভেন অপশন দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং সিরিজ। ঠিক আছে, দেখো এইটা আমি তোমাদের করেই রাখছি। এইখান থেকে এইটা 28 কম, এইখানে যায় 28 কম, এইখানে যায় 26 কম, এইখানে যায় 24 কম, এখানে 22 কম, এখানে যায় 20 কম, তাহলে পরে করতে কত হবে? 20 থেকে 2 18 কম, এই যে 18 বিয়োগ করলাম, এই উত্তর হয়ে গেল। প্রথমটা করতেই ধরতেই যা টাইম, তারপরে তো সিরিজটা সবারই সিরিজ প্রায় ইজি দিছে। ঠিক আছে বলবা, ঠিক আছে।
এখন বলছে দেখো, ওয়ান পাইপ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 21 মিনিট, while another pipe can empty a completely filled tank in 24 মিনিট। একটা ফিল হচ্ছে, একটা খালি হচ্ছে, কিন্তু এমটি হচ্ছে, কিন্তু এমটি এ কমপ্লিটলি ফিল ইন ট্যাঙ্ক 24 মিনিটস। বলবো ঠিক। ইফ বোথ দ্য পাইপস আর অপারেটেড টুগেদার, দুটো পাইপই একসাথে খুলে দিলা, অন এমটি together on empty tank, how long will take to fill 1/4 of the tank? এর বাংলাটা আগে বলে দিচ্ছি তোমাদের। একটা ট্যাঙ্ক পরিপূর্ণ করছে 21 মিনিটে, একটা ট্যাঙ্ক খালি করছে 24 মিনিটে, তো বুঝছই। ইফ দ্য বোথ পাইপ আর ওপেন টুগেদার মানে একসাথে, অপারেটেড করলো মানে একই কথা, অপারেট করলো মানে একসাথে খুলে দিল, ঠিক আছে। কোন সময় লাগে বোথ, কোন সময় লাগে বোথ পাইপ আর ওপেন, এখানে লেখছে বোথ পাইপ আর অপারেটেড টুগেদার, একসাথে অপারেট করে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো, অন দ্য এমটি ট্যাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, কি বললো, মানে খালির জন্য, ভর্তি অবস্থায় খালির জন্য ছেড়ে দেওয়া হলো। হাউ লং উইল টেক, কত সময় নেবে, টু ফিল পরিপূর্ণ করতে, 1/4 অফ দ্য ট্যাঙ্ক মানে 1/4 পরিপূর্ণ করতে কত সময় নেবে। এর জন্য আমি দুইটা ফর্মুলার কথা বলবো। ফর্মুলাটা কিভাবে আসছে এটাও দরকার পড়ে দেখা দিচ্ছি। দুইটা ফর্মুলা হচ্ছে, একটা হচ্ছে টুগেদার সেম ওয়ার্ক, একসাথে সেম কাজ করা হচ্ছে, তাহলে প্লাস এ বি, এ প্লাস বি, এ হচ্ছে এইটা, পরেরটা হচ্ছে বি, এ বি গুণ আর এ প্লাস বি যোগ। আর যদি এই যে একটা খালি হচ্ছে অপোজিট, কি বলছে, টুগেদার কাজটা একসাথেই হচ্ছে, কিন্তু অপোজিট ওয়ার্ক হচ্ছে। যেমন অপোজিট ডিরেকশনে গেলে যোগ হয়, কার ক্ষেত্রে, ট্রেনের ক্ষেত্রে। এইখানে অপোজিট ডিরেকশনে কাজ হচ্ছে, একটা খালি একটা পূর্ণ হচ্ছে, তার জন্য এটা মাইনাস হবে। কিভাবে আসছে দেখাচ্ছি, অঙ্কটা কমপ্লিট রূপ নিয়ে নাও। আচ্ছা, আগে দেখাই এই সূত্র দুইটা কিভাবে আসছে, এইটা তোমাদের আমি দেখাই, এইটা তো বুঝে গেছো। আচ্ছা, সূত্রটা কিভাবে আসছে এটা না দেখালে, আগেও বলছি, অনেকবার বহুবার বলছি, এই সূত্রটা প্রচুর কাজে লাগে তোমাদের। সূত্রটা আসছে কিভাবে একটু দেখে নাও। এমন কোনো ফ্যাক্টর না, আমরা জানি এইটা কিভাবে আসছে। তোমাকে বলি, তুমি জানো টোটাল ওয়ার্ক এক অংশ ধরতে হয়, তুমি বলতা 21 মিনিটে পূর্ণ করে এক অংশ, 1 মিনিটে কত, একই সময় দিয়ে তুলনা বারবার করতে হয়। 24 মিনিটে খালি করে এক অংশ, 1 মিনিটে খালি করবে কয় অংশ। তাহলে একটা 1 মিনিটে, তুমি ধরে নাও আগে প্লাসটা বোঝাই দিই, তাহলে মাইনাসটা তার উল্টাটা হবে। তাহলে এ 21, একদিনে এ কি হলো, 21 মিনিটে করে এক অংশ, 1 মিনিটে করে কয় অংশ কাজ। একটু অংশ তো, এটা অংশ কাজটাকে তুমি একটা বাঁশ ধরো, এ 10টা বাঁশ কাটতে পারে ঝাড় থেকে, 10টা কুয়া খুঁড়তে পারে, যা কিছু ধরে নাও। তাহলে এ যদি বা 10টা, যা খুশি ধরো, 10টা বাঁশ কাটে বা 10টা কুয়া করে, একটা 10 ইউনিট কাজ করতে পারে। যদি একই সাথে কাজ করতো, যে এ 1 মিনিটে 5 ইউনিট করে, সব তো 1 মিনিটে তুলনা হয়েছে, তাহলে বলো তোমার দুজন মিলে একসাথে 1 মিনিটে কাজ করতেছে, তাহলে কত ইউনিট কাজ করতো, 15 ইউনিট কাজ করতো। এখানে 10টা কুয়া বানাইলো, এখানে 5টা কুয়া, 1 মিনিটে করলো 15টা কুয়া বানাইছে বা 15টা বাঁশ কাটতেছে, তার জন্য যোগ হয়। আর যদি একজন 10টা রেখা আঁকলো, আর একজন এসে 5টা লেখা, 1 মিনিটে 10টা দাগ দিল কেউ এসে,
1 মিনিটে 5টা মুছে ফেললো, বা এই যে এরকম তোমার ভরাচ্ছে, 10 লিটার জল ভরলো, 1 মিনিটে 10 লিটার জল ভরলো, তো 1 মিনিটে 5 লিটার জল খালি হলো। তাহলে তুমি বলবা হ্যাঁ এটা বিয়োগ কেন হচ্ছে? তাহলে 1 মিনিটে কয় লিটার জল ভরলো? 5 লিটার জল ভরলো। তাহলে তুমি বলবাই। এখন সূত্রটা কি আসছে দেখে নাও। এইবার বলছে দেখো, তাহলে এরকম লেখা যায়? বলে হ্যাঁ লেখা যায়। যদি যোগ করা যায়, হ্যাঁ যোগ করা যায়। কারণটা বলে দিচ্ছি। এর এলসিএম কত? এর এলসিএমটা কমাবা না, ওইটাই রেখে দেবো। এলসিএম কিন্তু বাড়াই রেখে উত্তরটা একই থাকে। তোমার তো 3 দিয়ে কমতো, কমাবা না। এবার নিচে নিচে ভাগ উপর দিয়ে তুমি জানো 24 অক্ষে 24 আর 21 অক্ষে 21। এটা কত? সেই অংশ চলছে কিন্তু 1 মিনিটে তুমি কয়টা, দুজন মিলে 1 মিনিটে কতটা বাঁশ কাটতে পারছো, যোগেরটা প্রথমে বলছি। তাহলে এত, এটাকে অংশ ধরে নেবো। এত অংশ করো তুমি কত মিনিটে, এত অংশ করতেছো, এত পার্টস করতেছো তুমি কত মিনিটে? 1 মিনিটে। এই অংশটা তুমি করতেছো 1 মিনিট, 1 মিনিট তুলনা হয়েছে। আমার তো টোটাল কাজ দিয়ে দরকার, টোটাল কাজের কথাই বারবার আসবে কিন্তু। এতই এত পার্ট কাজ করতেছো 1 মিনিটে, 1 পার্ট। এটা কিন্তু বড়। দেখো এইটা কিন্তু, সরি এটা কিন্তু যোগ হবে আর এটাই গুণ হবে। এখানে ভুল হচ্ছিল কিন্তু। হ্যাঁ, এইখানে কিন্তু একটু ভুল হচ্ছিল। এটা যোগ বলেও দিছিলাম তোমাকে। তাহলে এইটা কিন্তু কম আর এটা কিন্তু গুণ হচ্ছে। তাহলে এত অংশ সমান সমান 1 মিনিটে 1 অংশ। বুঝে গেছো তুমি? এত অংশ কাজ করছো তুমি 1 মিনিটে, ঠিক আছে? মানে এখানে একটা উপর হইতো, মানে এত অংশ করে কাজ করো 1 মিনিটে, 1 অংশ কাজ করবা 20 মিনিটে, এটা উল্টায় যাবে। অথবা এরকমও চিন্তা করতে পারো, 1 মিনিটে করো এত অংশ, মানে এত অংশ করো, সরি এত অংশ করো, অংশটা আগে হবে কিন্তু। এত অংশ করো 1 মিনিটে, এত অংশ কাজটা তুমি করো 1 মিনিটে, 1 অংশ কাজ করবা তুমি কত মিনিটে? তাহলে এটা কি হতো জানো? এটা উল্টায় যায় বস্তু, উপরে 21 নিচে 24। এটাকে আবার দেখা দিচ্ছে, দেখি না কিন্তু এই 24 যোগ 21, এটা যোগ করে নিলে ভালো লাগতো কিন্তু দরকার নেই, এরকম করে রাখো। এত অংশ করো কয় মিনিটে? 1 মিনিটে। 1 অংশ কাজ করবা কয় মিনিট? 1 অংশ তো বড় কাজটা, বেশি সময় নেবে। 21 গুণন 24 উপরে, আর এ হয়ে গেল 24 যোগ 21, এটা হলো নিচে। এই করেই সূত্রটা আসছে। এই দেখো সেটাই সূত্রটা ঘুরে আসলো। তাহলে বুঝে গেছো? সূত্রটা বুঝে যেতে পারছো, আশা করা সার্থক। এইবার তো তুমি বসছই, অপোজিট ওয়ার্ক যেহেতু বলছে তাই আমি কি করলাম, হয়ে গেল অপোজিট ওয়ার্ক। এ বি এ মাইনাস বি, এই যে এ বি, এই যে বিয়োগ করলাম, এই বিয়োগ তো না দেখালে চলতো, একবারই মুখে মুখে করতে পারতাম। 21 3 24, এই 3টা এমনি নামাইতে পারতাম। 3 দিয়ে 3 7 21, 6 7 42। কিন্তু এই 1/4 কেন লিখলাম পাশে? এইটা তো বুঝতে পারছো সূত্রটা। টোটাল কাজের ক্ষেত্রে যদি টোটাল কাজ বলতে হলে 3 7 21, 7 × 24, ওইটা উত্তর হতো। কিন্তু তোমাকে তো সম্পূর্ণ ট্যাঙ্ক ভরাইতে বলে নাই, তোমাকে বলছে 1/4। টোটাল কাজের কথা বললে টোটাল কাজই হইতো, কিন্তু বলছে 1/4 অংশ। ঠিক আছে, ঠিক আছে, তাই জন্য 1/4 দিয়ে কাটাকাটি করে দিচ্ছ, 42 দিন। টোটাল কাজ বললে পরে এটা হবে, এই যে অংশটা বলে সেই অংশটা পরে গুণ করে দিতে হয়, হয়ে গেল। ঠিক আছে, এটা এ দেখো এটার ইকুয়েশনটা কিভাবে আনছে তোমাকে আমি বলতেছি। এ দেখো এইখানে কয় ঘর পড়ে? 4 ঘর, 5 ঘর, 6 ঘর।
আমার যদি 4 ঘর পরে দশমিক, গুণ যেহেতু, গুণ করলে কি হয়, দশমিক দেখো এইখানে তোমাকে বললাম 3.73 কে তোমাকে বললাম 3.61 দিয়ে গুণ করো। দশমিক কয়টা ঘরের পড়ছে, 2 2 4টা, গুণ যেহেতু তাহলে 4 5 6টার ঘরে পরে দশমিক হবে। কোনটাতে 6টার পরে দশমিক আছে, এটা দেখো 4টা 3টা বলে 7, তখনই কাটা গেল। এটাতে কত বলেছে, 4টা 2টা 6টা 2টা 8টা, কাটা গেল। এইবার কি বলছে, আমার হয় কয়টা হবে, 4টা 5টা 6টার পরে, এই 3টা আর এই যে 3টা 6টা, অর্থাৎ এটাই উত্তর, রাইট। 6টার ঘরে দশমিক হবে, তাই দেওয়া আছে। দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য অবজারভেশন এত এত এত, এটা তো সোজা কথা বলছি, বুঝতে পারছো। গড় চায় বসলো এই সংখ্যাগুলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তার জন্য অল অ্যাড সব যোগ করে কি হবে, 9 দিয়ে ভাগ, তাহলে উত্তর হয়ে যাবে তোমার, যেটা আসবে আসবে। এটা করাই দিন আর, কারণ এটা করার মতো না। when x is added to each of এত এত এত, বলছে এক্সটা অ্যাড করব টু ইচ, প্রত্যেকের সাথে 22 26, এই যে এক্স যোগ করিও দিচ্ছি তোমাকে আমি, এক্স এক্স প্রত্যেকের সাথে বলছি, when x is added to each of 22-এর সাথে 26-এর সাথেও 19-এর সাথে বলছে, বলে হ্যাঁ বলছে, then the number obtained in this order are in the proportion, এইটা একটা প্রপোর্শনে আছে, তো প্রপোর্শন এ বি সি ডি, তোমাকে বললাম এটা একটা সমানুপাত হয়ে আছে, তার মানে কি এ বাই বি সমান সমান সি বাই ডি, এ বাই বি বাই সি বাই ডি। তাহলে তুমি জানছিলা, কিন্তু দেখো এখন কি দাঁড়ালো, এই সমান সমান করতাম বিসি, তার মানে কি এই মাঝখানের দুইটা কিন্তু সরাসরি গুণ করলেই হয়ে যায়। এই দেখো এ বাই বি সমান সমান লিখতে হয় সি বাই ডি, এটাকে সমানুপাত বলে, তাহলে কি এই দুইটা সরাসরি গুণ হয়, এই দেখো বি আর সি, এই যে বি আর সি সরাসরি গুণ হচ্ছে, আর এই এই লাস্ট দুইটা আলাদা গুণ হয়, তাহলে সেটাই করে দিছি, ঠিক আছে। তাও নামাই দিছি, তোমাকে নামাই নিছি, এটা এই ধাপটা না করলেও হইতো, এই ধাপটা না করলেও হইতো, ঠিক আছে। একবারে তুমি করতে পারতা, যখনই তুমি বুঝে গেছিলে সমানুপাত, তখনই বুঝে গেছিলে মাঝের দুইটা যে আছে 26 আর 19 গুণ, তাই এটা হয়েছে 26 আর এটা গুণ, আর বাকি দুইটা কি থাকে 22 আর 21, ফার্স্ট আর লাস্ট 22 আর 21, এইটাই হচ্ছে, ঠিক আছে। এই ধাপটা না করলেও হইতো, হ্যাঁ না করলেও হইতো। এইবার গুণ, এবার দেখো গুণটা করবা কিভাবে, তুমি তো জানো এক্স এক্স গুণ হলে এক্স স্কোয়ার, বলবা হ্যাঁ। 26-এর সাথে 19 গুণ, বলে হ্যাঁ ঠিক আছে। আর পরবর্তী কি করবা, 26 আর 19 যোগ করে দিবা, যোগ, তাই তো হয়, কারণ 26x অক্ষে 26x, আবার যখন 19 এই পাশে গুণ করতা 19, এই দেখো 19x অক্ষে 19x, এইটা যখন আবার এই যদি তুমি এইটা দিয়ে গুণ করো, 19 দিয়ে গুণ করলা প্রথমে, 19x অক্ষে 19x, ভালো কথা। আবার যখন x দিয়ে গুণ করছো 26x অক্ষে 26x, তখন এই দুইটা যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে 9 6 15 5 2 2 45x, আর এই দুইটা তো লাস্ট গুণ হচ্ছেই, এটাই লিখছি। ঠিক একইভাবে 21 আর 19 কোথায় গেল, 21 আর 19, না না 21 আর 22, সরি 21 আর 22, 2 একে 3 43, এক্স স্কোয়ার প্লাস 43x, আর কি হয়েছে এই দুইটা গুণ 21 আর 22, সেটাই করছি আমি এখানে, বললাম ঠিক আছে। এইবার দেখো তোমাকে এদিককার এক্স স্কোয়ার এদিককার এক্স স্কোয়ার কাটা যাবে, কেন এটা সমান সমান ইস্যু আছে, সমান সমান ইস্যু আছে। 45x এখানে হলো 43x, এই পাশে আসলে হয়ে যাবে 45 থেকে 43 বাদ দিলে পরে হয়ে যাবে 2x, কেন সমান সমান এই পাশে আসলে বিয়োগ, বলবো হ্যাঁ ঠিক আছে বিয়োগ, তার জন্য তো এক্স স্কোয়ার কাটতে হবে, এই পাশে আসলে বিয়োগ হতো, তার জন্য কাটিয়ে দিচ্ছ। আচ্ছা এখানে কত ছিল 22 ইন্টু 21, এইটাই লিখছি 22 ইন্টু 21, এই যে এইটা 22 ইন্টু 21,
বলবো হ্যাঁ তাই লিখছি। আর এই যে 19 ইন্টু 26 এটা এই পাশে এসে বিয়োগ হবে, বিয়োগ হবে। তাহলে এইটা তো আশা করা যায় এইখান থেকে তুমি এক্স এর মান এইটুক করে তো এক্স এর মান বাইর করা সম্ভবই, যেটা হয়েছেও এক্স এর মান সমান সমান 16। দেখে নিবা কিভাবে আসছে, ধরো একবারও দেখা দিচ্ছি আমি, কোনো ব্যাপার না। কিন্তু আমি এইটা তো আবার ইউজ করবো, যেটা কথা তুমি বললাম, এইটা গুণ আর এইটা গুণ। তাহলে ওয়াই ওয়াই গুণ হলে এখানে দেখালাম ওয়াই স্কোয়ার সমান সমান কি হচ্ছে এইটার সাথে এইটার গুণ, তাহলে 2x ইন্টু 4x মাইনাস 8। ফার্স্ট আর লাস্ট, আর এইটা দেখালাম আমি তোমাকে একটু আগে। তাহলে কি হলো, এক্স এর মান তো তুমি বাইর করছো, -16 আসছে, কিন্তু এক্স এর মান কিন্তু এক্স সমান সমান কিন্তু -16 আসবে কিন্তু। হ্যাঁ, 247 বড় যেহেতু, 231 বাদ দিলে ওটা -16। তাহলে এইবার দেখো ওয়াই স্কোয়ার সমান সমান কি আসলো, এটার সমান সমান এটা একই হয়, বলছি মাঝখানে দুইটা এটা। তাহলে 2x, এক্স এর মান তো বাইর করছো 16, তাহলে 16 দুগুণ 32। এই তো 16 বাইর করছো, 4 16 64। কি 64? -64। -64 আর -8 কত হয়? -72। আর এইটা হয়ে গেল 16 দুগুণ 32 -32। এবার এই মাইনাস মাইনাস গুণ হলে প্লাস হয়ে যাবে, বলবো হ্যাঁ প্লাস হয়ে যাবে। তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান কি হলো 32 ইন্টু 72। 32কে তুমি লিখতে পারতা 4-32, বলো হ্যাঁ। 72কে লিখতে পারতা 8-72, বলতে হ্যাঁ। ওয়াই সমান সমান বর্গমূল করে দিলাম এবার আমি, 2টা 8-এর বদলে একটা 8, একটা 4-এর বদলে 2, বর্গমূল যেহেতু হচ্ছে তুমি বোথ সাইড বর্গমূল হচ্ছে, আর 9-এর বর্গমূল 3। তাহলে 8 দুগুণ 16, 3 16 48, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আর এটা তো পারবাই, এটা কি দেখাবো। এইবার কি বলছে দেখো, বলছে দেখো এই সূত্র তোমাকে লিখিয়ে দিছি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3b ইন্টু a মাইনাস বি। a প্লাস বি হোল কিউব মানে কি, এইটার মান তো 4, তাহলে 4-এর কিউব প্লাস এই সূত্র 3ab, 3 লিখছি, a এইটা বি এইটা, উপর নিচ কাটাকাটি যায়। আবার লিখতাম a মাইনাস বি, কার মান? 4-এর মান। তাহলে 3 4 12, আর 4-এর কিউব মানে 4 4 আসলে 4 64, 64 12 যোগ করলাম 76। এটা বুঝতেই পারছো তোমরা পারে যেটা, সবই পারার মতো, তোমাদের কনফিডেন্স লেভেলটা রাখতে হবে কিন্তু। এটা মিডিয়ান করছে, এর একটা শর্টকাট নিয়ম ছিল, আমি মিডিয়ানই করে দিলাম, সরি মিডল টার্ম করে দিলাম। তুমি জানো এটা কি হয়, এই ফার্স্ট আর লাস্ট গুণ করে 8, 4 দুগুণ 8, 4 প্লাস 4 আর প্লাস 2 কি হয় 6। এই 6টাই তো কেরামতি করে আমি লিখছি মিডল টার্ম, জানোই। তার থেকে কমন নিছি, যা আছে তাই লিখছো, আজকাল থেকে করছে 4m, তাহলে m প্লাস 1, এটা পারবা, এটা দেখে দিবা। দুইটারই মাইনাস দিয়ে উত্তর আসছে, মিডল টার্ম বলে দিলাম, আর তো কিছু করার নাই। আচ্ছা এইটা কি বলছে দেখো, এত সোজা বলছে, স্পেন্ড 40% of his income if he saves এত টাকা দেন হিজ ইনকাম। তা তুমি বলছো তুমি 40% খরচ করছো, আমরা তো সমানই মাথার মধ্যে একটা জিনিস 100% ঘুরে। তাহলে আমার যদি ইনকাম 100% হয়, তাহলে 40% যদি খরচ করি, তাহলে 60% নিশ্চয়ই সেভিং করি। তার জন্য 100 মাইনাস 40, এই পার্সেন্ট সমান সমান 60%। তুমি বলবা 60%-এর ভ্যালু এত, 100%-এর ভ্যালু কত, পার্সেন্টগুলো কাটা, যেগুলো করতে নেই, ঠিক আছে। 60-এর মান এত, 100 মান কত, তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, এখানে থাকলো 2টা শূন্য, 6 দিয়ে কাটলাম 4 6 24, 4 এখানে 2টা 2টা 4টা শূন্য। তোমাকে তাই চাইছে, তোমার ইনকামই চাইছে, 2 টাকার মতোই অঙ্কটা ছিল। 96 বলছে দ্য সেলিং প্রাইস অফ এ বেড 2 times of initial, then the profit 11 times of initial, find the initial profit percentage। কথাটা শোনো, এই বার্তা কিন্তু একটু ভালো। if the selling price of a bed is 2 times, যদি সেলিং প্রাইসটা
টু টাইম মানে দ্বিগুণ করা হয়, টু টাইম। একটা বেড মানে বিছানার, ধরো বিছানা কোনো পদার্থ যাই হোক, দামটা দ্বিগুণ হয়ে গেল। দাম তো না, মানে বিক্রয় মূল্যটা দ্বিগুণ করা হলো। আগে কি দামে বিক্রি করতা, কিন্তু এখন দ্বিগুণ মূল্যে তুমি বিক্রি করছো। ইফ দ্য সেলিং প্রাইস, যদি তুমি ডবল দামে বিক্রি করো, অফ ইনিশিয়াল, ইনিশিয়াল মানে প্রাথমিক যা ছিল, ইনিশিয়াল মানে প্রাথমিক যা ছিল, প্রাথমিক সেটা সেলিং প্রাইসও হইতে পারে, প্রাথমিক সেটা কস্ট প্রাইস হইতে পারে। এখানে বললো প্রাথমিক সেলিং প্রাইসের থেকে দ্বিগুণ দামে। তাহলে আগের যদি সেলিং প্রাইস এস হয়, তাহলে এখন হলো 2s। এটা তো বুঝছো। ইনিশিয়াল মানে বুঝিয়ে দিলাম, ইনিশিয়াল 2 টাইমস অফ ইনিশিয়াল সেলিং প্রাইস। আগে যদি সেলিং প্রাইসকে এস ধরো, তাহলে এখন সেলিং প্রাইস কত বলবা, আমি 2s ধরবো। বুঝতে পারছো নিশ্চয়ই, দ্বিগুণ করা হচ্ছে। ঠিক আছে, এইবার তোমায় কি বললো দেখো, এইবার বললো তোমাকে, তাহলে দেখো ইনিশিয়াল প্রাইস মানে কস্ট প্রাইস মানে সিপি। আর যদি তোমাকে বলা যায় যে আমার সেলিং প্রাইস থেকে, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলাম, তাহলে নিশ্চয়ই প্রফিট, লাভ হবে। বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দিই, তাহলে লাভ হবে। ঠিক আছে, সেই লাভটা পি ধরলাম। এবার বলছো যখন তুমি দ্বিগুণ দামে বিক্রি করতেছো, দ্বিগুণ মানে টু সেলিং প্রাইস, তখন সিপি বাদ দিলা, সিপি মানে কস্ট প্রাইস বাদ দিলা, তখনও তো তোমার প্রফিট হবে। তখন প্রফিটটা হবে তোমাকে বলে দিচ্ছে, দেখো দেন দ্য প্রফিট ইজ 11 টাইমস অফ ইনিশিয়াল। আগে কত ছিল ইনিশিয়াল? প্রাথমিক প্রফিট ছিল পি ধরছিলাম। ইনিশিয়াল মানে প্রথম পি, প্রথমের প্রফিট ইনিশিয়াল পি, প্রথমের সেলিং প্রাইস ইনিশিয়াল, সব ইনিশিয়াল হচ্ছে এসপি, এইটার পি। ঠিক আছে, এটার কস্ট প্রাইস সিপি, এইটার দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে মানে 2 এসপি হয়ে গেছে। আগে পি ছিল, এখন প্রফিট হয়ে গেল 11 টাইমস, তাহলে 11 পি লিখে দিলাম। এটার নিচে এটাকে টাঙিয়ে দিলাম, ইকুয়েশন নম্বর 1 আর 2। এটা কেন উপরে লিখলাম, তো বড় সংখ্যাটা উপরে লিখলে বিয়োগ করতে একটু তোমার অ্যাডভান্টেজ হবে, এটা এখানে দিয়ে দিলাম, এটাকে এসে নিচে চিপকা দিলাম। তাহলে টু সেলিং প্রাইস মাইনাস সিপি সমান সমান 11p। এটা কি ইনিশিয়াল হচ্ছে পি, ইনিশিয়ালের থেকে বলছি কিন্তু 11 টাইমস মানে 11 গুণ বেশি পি থেকে। এইবার আবার করে দেবো বিয়োগ। কেন বিয়োগ করে দেবো? বিয়োগ করলে কি লাভ হচ্ছে, আমি মাইনাস তো প্লাস, প্লাস তো মাইনাস, প্লাস তো মাইনাস, বিয়োগ করলে 10p, এইটা কাটা যাচ্ছে, এই প্লাস আর মাইনাস কাটা যাচ্ছে, এটা 2sp থেকে মাইনাস এসপি বাদ দিলে পরে শুধু এসপি পড়ে থাকতেছে, সমান সমান বিয়োগ করলে 10p পড়ে থাকতেছে। তাহলে তুমি জানলা সেলিং প্রাইস ইকুয়াল 10p। তুমি কোনো কোনো সময় 10p, কিন্তু রেশিওটাও কিন্তু একটা খুব ভাইটাল কাজ করে, ইকুয়াল একটা কাজ করে, রেশিওটাও আমি কয়েকটা জায়গায় রেশিও তোমার করাইছি দেখবা। সেলিং প্রাইস এই পিটা যদি এই পাশে আনো, গুণ ছিল ভাগ, তাহলে সেলিং প্রাইস আর প্রফিট এই রেশিও কি হলো 10:1। এই পিটা এই পাশে এসে বসছে, হ্যাঁ কিছু নাই মানে 1 থাকে, তার মানে সেলিং প্রাইস যদি 10 হয় তাহলে প্রফিট 1 হচ্ছে, বলবা হ্যাঁ। তো তোমাকে যদি বলি এখন আমি কস্ট প্রাইসটা কি, তো তুমি বলো কোনো জিনিস তুমি 10 টাকা দিয়ে বিক্রি করলা, এই দরে বিক্রি করলা, সেলিং প্রাইস তোমার, তোমার লাভ হইল 1 টাকা, লাভ মানে প্রফিট। যদি লাভটা বদলাও সেলিং প্রাইস থেকে, যদি প্রফিটটাকে বাদ দাও, লাভটা বাদ দাও, নিশ্চয়ই কস্ট প্রাইস। তাহলে এই কস্ট প্রাইস কত হয়ে যাচ্ছে, টোটাল সেলিং প্রাইস 10 থেকে 1 বাদ,
তাহলে বলবা 9। এই 9টা বুঝছো তো? টোটাল সেলিং প্রাইস 10, প্রফিট হচ্ছে 1। তাহলে 10 থেকে 1 বাদ দিলে 9। এটা কি কেনা মূল্য? 10 দিয়ে বিক্রি করছিল, প্রফিট হয়েছে 1, তো প্রফিট বাদ দিছো, বাইরে গেছে কস্ট প্রাইস 9। এখন তোমাকে বলছে ফাইন্ড দ্য ইনিশিয়াল প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে? তাহলে শতকরা কত লাভ হলো এইটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে 9 টাকা 9 টাকা সবসময় ক্রয় মূল্যের উপর লাভটা ধরতে হয়। 9 টাকায় কত লাভ করো তুমি? বিক্রয় মূল্যের উপরে 1 টাকা, আবার ক্রয় মূল্যের উপরও 9 টাকা 1 টাকা। এটা যেমন 10 টাকা 1 টাকা প্রফিট করতেছিলা, এটা কেনার উপরে ধরতে হয়, কেন তোমাকে চাইছি ইনিশিয়াল প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে? 9 টাকায় 1 টাকা প্রফিট বা লাভ, 100 টাকায় কয় টাকা প্রফিট? 9 দিয়ে ভাগ দিলা, এটা হয়ে গেল। এইবার 97টা কি বলছে তোমাকে? ও তো একই জিনিস বলছে, পারবা দেখে নিবা। ওই প্লাসের জায়গায় প্লাস হইলে মাইনাস, মাইনাস হলে প্লাস, আর হচ্ছে গুণ হইলে ভাগ, ভাগ হইলে গুণ, এই ভাষা করে দিয়েছে, এটা পাইয়ে যাবা তোমরা, কোনো ব্যাপার না। 98টা কি বলছে দেখো, 100টা কি বলছে? 100টা বলছে দ্য মার্কেট প্রাইস অফ বুক সেলফ। আবার একই জিনিস তোমাকে বললো, তোমার এইটা লাগবেই না। তোমাকে একটু আগেই বললাম আমি, কি বললাম? মার্কেট প্রাইস অফ বুক সেলফ হুইচ ইজ 20% অ্যাবোভ উপরে, মানে মানে ইনক্রিজ বেশি, বেশি যাকে বলছে বেশি, অ্যাবোভ মানে উপরে। ঠিক আছে? দ্য মার্কেট প্রাইস অফ এ বুক সেলফ ইজ এত, হুইচ ইজ দ্য অ্যাবোভ দ্য কস্ট প্রাইস। কেনা মূল্যের থেকে, এটা হচ্ছে কেনা মূল্যের থেকে 25% বেশি ধরা আছে। তোমার এইটা লাগবেই না তোমার কাছে, তুমি 2 টাকায় করে দিবা। কেন? আমি কি বলছি? 25% লাভ। প্রথম ক্ষেত্রে 25%ই লাভ। এইবার তো বাইরে কত হয়েছে? 125। প্রথমটা তো +25 হয়ে গেল, তো 125। এইবার তো কমবে, কেন? পরেরটা বলছে দেখো, ইট ইজ সোল্ড অ্যাট ডিসকাউন্ট দিচ্ছ তুমি, ছাড় দিচ্ছ। কত টাকার উপরে? 125-এর উপরে ছাড় পাবা তুমি। 100-র উপরে 12, পরবর্তীটা চেঞ্জ হয় যেন 125-এর 12%। মিন হচ্ছে, এটা তো কেন দেখাচ্ছে, আবেগ দেখাচ্ছে 12 দিয়ে 5 25 125, 4 25 100, 4 দিয়ে 3 4 12, 3 5 15, সেই 25 থেকে 15 10%। এইখানে তোমার এটা লাগলোই না কাজে। এবার একটা যেটা আমি করাইতে ভুলে গেছি, সেইটার জিগারটা তোমাদের আমি করাই দিই। সেটা হচ্ছে এখানে 60 নম্বরটা উঠে নেয়। এইখানে একটা 60 নম্বরের অঙ্ক এখানে উঠে নেয়। 50 54, এই যে 60 নম্বরের এখানে একটা অঙ্ক ছিল, উঠে নেয়। এটা বাংলা যে ভার্সন, সেইটাতে আমি দেখায় রাখছি। বাংলা ভার্সনটা কোথায়? বাংলা ভার্সনটা হচ্ছে তোমার এইখানে। না, এটা তো ইংরাজি আসতেছে, বাংলা কোথায়? এইখানটায় বাংলা, এখানে চিপকায় ওকে রাখছি, দেখি চিপকাইছে কি না। হ্যাঁ, চিপকাইছে। কোনটা? এইটা। এখান থেকে কালিটা ভালো পড়ে, তাহলে এইটা নিয়ে নিই। একটা বাদ হয়ে গেছে। এইটাই ছিল 60 নম্বর কোশ্চেন। বলছে ABCD ইজ এ ট্রাপিজিয়াম ইন হুইচ BC সমান্তরাল AD। দেখো, অ্যাকচুয়ালি জিওমেট্রি মিনস আর্টটাই শেষ কথা। তাহলে একটা ট্রাপিজিয়াম, একবার ট্রাপিজিয়ামটার বর্ণনা কি দিচ্ছে তোমাকে? বর্ণনা বলতেছে তোমাকে যে BC সমান্তরাল AD আর AC বাই CD। ABCD একটা সমান্তরাল ক্ষেত্রে কি বললো? AC সমান সমান CD। দেখলা? ঠিক আছে। ABC 69 ডিগ্রি অ্যান্ড BAC 23 ডিগ্রি। AC যার মান কত?
আচ্ছা, বিসি সমান্তরাল এডি, আঁকার আগে এসি সমান সমান সিডি যাতে সমান হয়। তাহলে দেখো ট্রাপিজিয়াম মানে একটা তো সমান হবেই, বুঝতে পারতেছ? আরে এত বেকাই কি ফেলাই, এখনো অভ্যাসে পরিণত হয় নাই, বুঝে নিও ব্যাপারটা। এইটা 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 সিধা, এইটা সমান্তরাল, এইটা কেমন বলবো? ঠিক আছে, ঠিক আছে। ও সরি, এইটার সাথে এইটা সমান্তরাল আর সমান্তরাল। এবার বলছে এসি, দেখো এ বি সির ক্ষেত্রে এসি, একে যদি এ ধরো, একে যদি তুমি সি ধরো, আঁকার ক্ষেত্রে আমি চট করে আগে দিয়ে দেবো না। এসি মানে এর কথা বলতেছে, তার মানে ট্রাপিজিয়ামের একটা কর্ণের কথা বলতে চাচ্ছে, কিন্তু সিডি তো বলে নাই, এই সিডি তো বলে নাই, বলছে সিডি সমান সমান এডি, ধরো এডি সমান, সরি এ লিখে ডি লিখি, এডি সমান্তরাল বিসি, এটাকে বি করে দিই। হ্যাঁ, হবে না, এডি সমান্তরাল এটা বি হবে, ঠিক আছে। এ বি সাথে এর কি আছে, সমান্তরাল, এইটা যা এ বি, না বিসির সাথে, বিসির সাথে এডি সমান্তরাল, এইটা সমান্তরাল কিনা বলে নাই, এই বিসির সাথে এডি সমান্তরাল বলছে, হ্যাঁ বলছে। এসি সমান সমান সিডি, তার মানে বুঝে গেছো তো, এই বাহুটার এই বাহুটা, এই যে এই বাহুটা আর এই বাহুটা তোমার কিন্তু সমান বলে দিল, যে এসি সমান সমান সিডি। এটা দিয়ে আমি আঁকতে পারি না ভালো, এইটা সমান সমান এইটা, ঠিক আছে। মানে এক কথা একটু যদি ভালো আঁকার চেষ্টা করি, দাঁড়াও, ও হবে না এখানে ভালো হতো, রেখে যায়, ধরা অভ্যাস নাই তো। এইটার সাথে এইটা সমান্তরাল, এইটা সমান্তরাল হইতেও পারে নাও হইতে পারে, কোনো ফ্যাক্টর দেখছো। আচ্ছা, এটা বলছে এইটা সমান, এইটা সমান সমান এইটা বলছে। আচ্ছা এবার কি বলছে, এ বি সি 69, এ বি সি এইটা বলে দিচ্ছে, এ বি সি 69 বলছে, হ্যাঁ এটা 69 বলে দিচ্ছে। আর কি বলছে তোমাকে বলো, এ বি সি 69 বলছে, এসি সমান সমান এইটা, এটার সমান্তরাল এইটা, এটাও জানো। অ্যাকচুয়ালি এইভাবে আঁকে না, তোমাকে আর্টের একটা কায়দা যদি এর আগে বলছি, তবু আমি বলি আর্টটা এইভাবে আঁকবা। আর্টটার উপর আমি বেশি করে জোর দিই কেন, তাহলে খুব তাড়াতাড়ি শিখতে পারবা, যারা একটু কাঁচা তাদের জন্য আমি বলতেছি। এইটা যা, এইটা তা বলবা, হ্যাঁ বলছে তোমাকে এসি যা সিডি তা, এসি যা আর একটু নিচে নিতে হইতো, জায়গা ছাড়ো, এসি যা সিডি তা, এইটার সাথে এইটা সমান্তরাল, বলছে এসি যা হবে সিডি তা হবে, আর এই যে সমান্তরালের চিহ্ন দেয় এই হবে, ঠিক আছে। এডি সমান্তরাল বিসি। এবার বলছে এ বি সি 69, এ বি সি, এ বি সি হ্যাঁ, এ বি সি, ঠিক আছে। তাহলে কেমন 69 তো মোটামুটি তুমি এরকম আঁকো, না এরকম আঁকলে হবে না, এবার বেশি যাচ্ছে তোমার, এই জন্য আঁকাটা তোমাকে আমি বলছিলাম, এইটা আঁকলে বেশি হয়ে যাবে। 69 ডিগ্রি যেহেতু বলছে, তাহলে এটাকে এরকম আঁকি আমি, এইটা বলে দিল তোমাকে 69, বলছে এ এ
এ, এটা নাম আসলে তুমি বি, এ বি সি ডি, ট্রাপিজিয়াম, এইটা সমান্তরাল এইটা, এইটা বাহু সমান সমান এই বাহু, এইটা 69 বলছে এ বি সি কোণ 69, বি এ সি কোণ, বি এ সি কোণ, বি এ সি কোণ, বি এ সি কোণ কত বলছে 23 ডিগ্রি। এটা তোমাকে বলেছে 23 ডিগ্রি। তুমি বলবো হ্যাঁ এটা 23 ডিগ্রি বলছে, এটা 69 ডিগ্রি বলছে, ভালো কথা। তাই তো নিশ্চয়ই এ বি সি, বি এ সি 69 বলছে এ সি ডি কোণ কত, এ সি ডি, এই কোণটা তোমাকে চাই বস। 69 কি বলছে এ বি সি, এ বি সি হচ্ছে তোমার 69। এখানে তো কিছু একটা ভুল হচ্ছে, বিসি সমান্তরাল এডি, ভালো কথা। এসি সমান সমান সিডি, এডি সমান্তরাল বিসি, বিএসি বিএসি কোণ একটা তো গন্ডগোল হইলেই কোথাও ধরো 8টা। দেখো এই বাহু দুইটা সমান বলছে, মানে এই দুইটা কোণ সমান, বলবা হ্যাঁ দুইটা কোণ তো সমান, ঠিক আছে, এই দুইটা কোণ আমার সমান। তাহলে আমি বলতে পারি 8টা কিন্তু হলো না, না 8টা হলো না, 8টা কিন্তু হয় না, 8টা একটু ভুল আছে, 8-এর উপরেই কিন্তু জোর দিবা। তাহলে একটা ট্রাপিজিয়াম, এইটা একটা ট্রাপিজিয়াম আঁকো, এরকম পটাশ করে আঁকো ট্রাপিজিয়াম। বললো কি এসি, এসি এটা কিন্তু এইখানে আইসে ঠেকবে, এসি এ বি, এ বি সি ডি, এইটা সমান্তরাল এইটা, বলছে কার সাথে কার সমান, বলছে এসি যা সিডি তা, এসি যা সিডি তা, এটার সাথে এটা সমান্তরাল, বলছে এসি যা সিডি তা। এবার এই বাহু দুটাও বলেছে সমান, এই বাহু দুইটা সমান হলে তুমি জানো এই কোণ দুইটা সমান হবে, ভালো কথা। এবার বলছে এ বি সি কোণ 69 ডিগ্রি, এইটা তোমাকে বলছে এ বি সি কত 69, আর এটা কত বলছে তোমাকে বি এ সি কোণ, হ্যাঁ বি এ সি কোণই বলছে, বি এ সি কোণ এইটা বলে দিচ্ছে তোমাকে কত 23 ডিগ্রি। তুমি বলবো হ্যাঁ এটা তোমাকে বলে দিচ্ছে 23 ডিগ্রি। এইটা বলে দিচ্ছে তোমাকে বি এ সি কোণ, বি ও তেরিকা, এটাই তো ভুল করলাম, ও এটাই তো এ বি সি ডি, বি এ সি কোণ, বি এ সি কোণ, বি এ সি কোণ 23 ডিগ্রি, এ বি, এ বি সমান্তরাল বিসি, কিন্তু এ তো না, এটা তো মিলল না, না এই যে গন্ডগোলটা এইটা হলো, এ ডি সমান্তরাল বিসি থাকতে হবে, এইখানে দাও তুমি এ ডি,
ও এত ভুলে লিখি আর হয়নি। আগে সমান্তরাল দুইটাই কি নিতে হবে। কি লিখবো? আরে ইয়ার, তাও ব্যাকা পড়ে। এই দুইটা সমান্তরাল আইকে নিলাম, সমান্তরাল বিসি সমান্তরাল এডি। বলো ট্রাপিজিয়াম যেহেতু বলছে যোগ তুমি করেই দাও, ঠিক আছে। বলছে বিসি সমান্তরাল এডি, মিল খাইছে, বিসি সমান্তরাল এডি। এবার বলছে এসি বাহু যা সিডি বাহুতা, এসি বাহু যা সিডি বাহুতা, এই দুইটা বাহু সমান। এই বাহু দুইটা সমান হলে এই কোণ দুইটা সমান হবে, তুমি জানছিলা? বলবো হ্যাঁ। এবার মানগুলো বলে দিচ্ছে তোমাকে, এ বি সি কোণ, এ বি সি কোণ এইটা বলে দিচ্ছে তোমাকে কত, 69। এ বি সি 69, ভালো কথা। আর বলছে কি বি এ সি কোণ, বি এ সি কোণ, এই কোণটা তোমাকে বলে দিচ্ছে বি বি এ সি কোণ, এইটা বলে দিচ্ছে 23, তাহলে এইটাও 23। তখনই হলো, এখনই হচ্ছে না, ছাড়ো, ছাড়বো কেন না, এটা কেন এরকম মিস্টেক হয়ে যাচ্ছে? আর্টে মিলতেছেই না, আর্টটা তো মিলতেছেই না। আরে ইয়ার আর্টটা তো মিলতেছে না, কেমন হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটার সাথে এইটা সমান্তরাল হবে বুঝতে পারতেছিলাম। এইটা এ, এইটা বি, এইটা সি, এইটা ডি, একটু হেরফের নেব, ঠিক আছে নিলাম, একটু হেরফের এইটা, মানে এইখানে ধরিলা ডিটা, আর এইটার একটু হেরফের নিলা, ভালো কথা। এ বি সি ডি, এডি সমান্তরাল বিসি হয়েছে, এ বি এডি সরি এডি সমান্তরাল বিসি, বিসি সমান্তরাল এডি, এসি সমান সমান সিডি, এসি সমান সমান সিডি, এসি সমান সমান সিডি, হয়ে গেছে এসি সমান সমান সিডি। এবিসি, এবিসি এটা বলে দিচ্ছে তোমাকে 69, এবিসি 69, এবিসি এবিসি 69, এবিসি এবিসি, বিএসি 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 এটা কত বলেছে তোমাকে, 23। এইটা 23 হলো, এইটা 23 হয়ে যাচ্ছে, তোমাকে মিললো না কেন? বি বি এ সি, এটা কোথায় 23 বলছে ভাই, বিএসি কথা, এসিডি এসিডি, এটা সমান্তরাল, তো এটা সমান্তরাল 23 হয়ে যাচ্ছে, বারবারই তো আটটা কেমন চলে আসতেছে। এসিডি বলছে এবিসি 69, লেখছো 69, বিএসি এখানে সির কথাই বলছে, এইখানে সির কথাই, আরে ইয়ারো এইখানে সির কথাই বলছে, সির কথাই বলছে এবং 23 ডিগ্রি কথাই বলছে, 23 ডিগ্রি কথাই বলছে, ঠিক আছে। বিএসি 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 23 ডিগ্রি, এই দুইটা বাহু সমান,
তো এই কোণ দুইটা সমান ABC trapezoid which BC সমান্তরাল AD, BC সমান্তরাল AD, AC সমান CD, একে যদি তুমি B দাও, একে যদি তুমি A দাও, AB C আর D যদি ABCD CD ABC এটাকে D বানায় দিলা, AD সমান্তরাল BC মিলতেছে, এইটা বাদ হয়ে যাবে তেলে, AC এইটা বাদ দিয়ে দাও তুমি, এটা AC সমান সমান CD, AC সমান সমান CD, এই বাহু দুটো সমান, তো এই কোণ, এই বাহু দুটার সমান, তো এই কোণ দুটা সমান, এটা তো বাদ জানাই, এই কোণ দুটা সমান হবে জানছি। এবার কি বলছে, ABC কোণ, ABC কোণ, এই সম্পূর্ণটা ABC এ কত বলছে 69 ডিগ্রি, ABC এটা 69, এই দাগটা তো ছিল না জানো, বলো ঠিক আছে। এবার কি বললো, এইটা 69 হলে, এইটা 69, এটা আলাদা মাপের, আচ্ছা ঝালো কথা, এইখানে 69-এর কোনো গল্প নেই, 23-এর গল্প কি আছে, BAC এইটা আছে তোমার কাছে 23 ডিগ্রি, BAC তাহলে দেখো এইটা 69, এইটা 23, এইটা 69, এইটা 23, এইটা তোমার কাছে বাইরে আসবে, এইটা বাইরে আসবে, 69 আর 23 কত হচ্ছে, 9 3 12 2, 6 3 8 1 9 92 ডিগ্রি, এইটা 69, এইটা 23, এইটা 69, এইটা 23, তাহলে 9 3 12 2 হাতে থাকলো 1, 6 2 8 8 1 9 92, 92 ভালো কথা, কোনটা 92 হইলো এবার, তাহলে এইটা 92 হলো, এইটা 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 মিলে 180 হইতে হবে, এই দুইটা সরি এই দুইটা 92, তাহলে এ কত, এই দুটো 23 69 92, এই যে 92, 23 69 সরি 23 69 আর 92, 180 থেকে 92 বাদ দিব, 2 আছে 10 হবে 8 হলে হাত থাকলো 1, 2 আছে 8 হলে 9 কে 10 8 88 ডিগ্রি, বলবা তুমি এটা 88 ডিগ্রি হচ্ছে। দেখো এইটা 23, এইটা 69, এইটা তিনটা মিলে একটা ত্রিভুজ 180 ডিগ্রি মিলছে, এটা তো না জানো বারবার। এইবার আমাকে চাচ্ছি কি ACD এই কোণটা চাচ্ছি। আচ্ছা তুমি এবার জানো এইটা যদি 88 হয় তাহলে এইটা কত হবে, এইটাও 88 হবে, এইটা 88 হলে এইটা 88 হবে, সমান্তরাল রেখা ক্রস করছে, এই সমান্তরাল, এই যে ভেদক, এইটা যা হবে এইটা তার উল্টাটা হবে, ঠিক আছে, এইটা যা হবে এইটা তা হবে। আচ্ছা 69 তুমি জানলা এইটা 88, তো এইটাও 88, আবার যদি এইটা 88 হয়, এই বাহু দুইটা তো তোমাকে বলছিল সমান, তাহলে এই বাহু দুইটা সমান, AC সমান সমান CD, AC সমান সমান CD, এই বাহু দুইটা সমান,
তাহলে এই কোণ দুইটার সমান, তাহলে এই 88 হলে এই বাহু দুইটার সমান, তাহলে এই কোণ দুইটার সমান এই 88 হলে এই 88। ভালো কথা, তাহলে এ কত? এ সি ডি, এ কত? এ 88 88, এরকম বাহু সমান, তো কোণ দুইটার সমান, বলছে এইটা কত? একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180, দুইটা হইল 88, 88/88 কত হইল? 8 2 16 6, হাতে থাকলো 1, 8 2 16 17 176। তাহলে টোটাল একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, 176 বাদ দাও, এই 4 ডিগ্রি এই যে এখানে ছিল। কেমন? যদিও প্রচুর টাইম নিয়ে নিলাম এটাকে আমি, কিন্তু জেদ করে করলাম আর কি, জোর জবরদস্তি ছাইড়ে দেবো তোমাদের। আচ্ছা, এইবার বাংলা তোমার শব্দ আছে, কালকে দিয়ে দেবো পিডিএফটা, আজকে ভিডিওটা পাঠাই দেবো, কালকে সব পিডিএফগুলো পাঠাই দেবো। পিডিএফ টাইম কিন্তু 2 days, পিডিএফ টাইমস 2 days।